শ্বশুরবাড়ি থেকে ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক যৌতুক চাচ্ছে। যৌতুক কথাটা শুনতে আমাদের কাছে খুব গায়ে লাগে, কিন্তু গিফট কথাটা শুনতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। কিন্তু আমার বাবা এটা তারপরও কষ্ট করে করতে চাচ্ছে, কারণ তার কম্পিটিশনে টিকে থাকতে হবে, নাহলে তার মেয়ে ছোট হবে। আমাদের মেয়েদের উপরে যে ক্রাইমগুলো হয় এগুলো কি আসলে বাইরে বেশি হয়? আমাদের বাইরের যে ক্রাইমগুলো হচ্ছে মেয়েদের এগেনস্টে, তার চাইতে কিন্তু ইনহাউস আমাদের ক্রাইমগুলো অনেক বেশি। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মেয়েরা কিন্তু শুধু হাজব্যান্ডকে দিয়ে হয় না, সে তার ফ্যামিলি মেম্বার, তার ইনলজের বাকি সবাইকে দিয়ে সে হয়। ইন্টেলেকচুয়াল টর্চার, কথা দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, বিভিন্ন অসম কম্পিটিশন দিয়ে, এসব জিনিসগুলো কিন্তু আমাদের আপার সোসাইটিতে অনেক বেশি। একটা মেয়ের শিকার হইলো, সে কিন্তু নিজের দোষের কারণে হইলো না, সে কিন্তু বিকৃত মানসিকতার কিছু মানুষের কারণে হলো। যে আরে কেসের মামলা, এখানে সাক্ষী প্রমাণ, ডিএনএ টেস্ট, 3 ফিঙ্গার টেস্টের কি দরকার? বুঝাই যা হয়েছে, তো শাস্তি তো দেয়াই যায়। আমার সম্মতি নাই, এটাই তো না মানে না। না মানে না। এখন আপনি ম্যারিড উইমেন হিসেবে, আপনি ম্যারিড, এই জন্য যখন তখন যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আপনাকে অ্যাগ্রি করতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। আপনি নো বলতে পারেন, আপনি যখনই ডিসএগ্রি করবেন আপনি নো বলবেন, তারপরে যেটা করা হবে আপনার সাথে সেটাই কিন্তু রেপ। যদি কোনো কারণে অনলাইনের মাধ্যমে কোনো রকমের ফেক আইডি বানানো হয়, কোনো রকমের নুট ছবি বা কোনো রকমের উল্টাপাল্টা কোনো কিছু ছড়ানোর ভয় দেখানো হয় বা ছড়িয়ে দেওয়া হয়, সরাসরি আপনি আপনার স্থানীয় যে থানা, সে থানায় যাবেন, যে থানায় মিডিয়া সেলে যে অফিসার কাজ করে তার সাথে কথা বলবেন, তার হেল্প নেবেন। সে কিন্তু পুরো জিনিসটা উইদিন 24 আওয়ার্সের মধ্যে রিকভারি করতে পারবে। বাংলাদেশে একটা মেয়ে কতটা সেফ? আমরা সবাই এই প্রশ্নটাই করি, কিন্তু আসল সত্য হলো বেশিরভাগ ক্রাইমই অপরিচিতরা করে না, করে পরিচিতরা ঘরের ভিতরেই। অ্যাজ পার ডেটা 76% women are facing violence in বাংলাদেশ। আর এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আজকে আছেন ব্যারিস্টার লিমা আঞ্জুমান, হু ইজ আ লিগ্যাল পাওয়ার হাউস। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। সো লেটস স্টার্ট টুডেজ এপিসোড। এনজয় দ্য শো। আসসালামু আলাইকুম আপা, ওয়েলকাম টু দ্য সিমরা খান পডকাস্ট। কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপা, আপনার কাছে আসলে আমার প্রথম প্রশ্নটা এটাই হবে যে এত প্রফেশন থাকতে আপনি লয়ের এই প্রফেশনটা কেন বেছে নিলেন? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো যে আমার ছোটোবেলা থেকে মনে হতো যে লয়ারদের প্রফেশনটা আসলে খুব চ্যালেঞ্জিং প্রফেশন। আর বাই নেচার যেহেতু আমি মানুষের সাথে কথা বলতে, গল্প করতে, মানুষের সাথে মিশতে পছন্দ করি, তো আমি কখনোই আসলে কোনো আইসোলেটেড প্রফেশন আমি থাকতে চেতাম না। আমার ছোটোবেলা থেকে এটা ভালো লাগতো না। তো একটা পর্যায়ে আমার মনে হলো যে আসলে যদি মানুষের সাথে মিশতে চাই, মানুষের প্রবলেমগুলো শুনতে চাই, এবং মানুষের সাথে আমার যদি আন্ডারস্ট্যান্ডিংটা ওরকম আমি করতে চাই, তাহলে আসলে লয়াররা এমন একটা প্রফেশনে থাকে যেখানে আসলে আপনার বোর হওয়ার কিছু নাই। কারণ আপনার প্রত্যেকটা কেস, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা থেকে আরেকটা আলাদা। সো আপনি কখনোই অনেক বছর ধরে আপনি যখন ওকালতি করবেন তখনও কিন্তু আপনি বোর হবেন না। আচ্ছা, আপনার কাছে প্রত্যেকটা জিনিসই খুব নতুন চ্যালেঞ্জ এবং নতুন মনে হবে। সেখান থেকেই কিন্তু আসলে আমার ল প্রফেশনের দিকে আমার মনোযোগটা দেয়া বা ভালোবাসাটা আসে। লয়ারদেরকে আমরা জেনারেল মানুষরা অনেক ভয় পাই। আমাদের কাছে মনে হয় যে কি জিনিস আমরা বুঝবো না, টার্মস অনেক কঠিন কঠিন কথা বলে। বাট আজকে আমাদের আমার মনে হয় পডকাস্টে যে আমরা একটু ওইখান থেকে সরে আসার আসছেন। চেষ্টা করছি আসলে। আচ্ছা, আমার পডকাস্টে আমরা একদম ইজিলি কিছু একদম নর্মাল টার্মসে আমি আর আপনি গল্প করব, যেটা থ্রুতে মানুষের অনেক হেল্প হবে আমি আশা করি। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব খুব বেশি লিগ্যাল টার্ম ইউজ না করে একদম সহজ সরল ভাষায় কথাগুলো বলতে। আপা, আমাদের যে বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট, যে অনেক ক্রাইম কিন্তু মেয়েদের উপরে হচ্ছে, যেটা সবসময় হয়ে যাচ্ছিল, আবার মেয়েরা অনেক ক্রাইমে ঢুকে যাচ্ছে। তো আপনাকে আজকে যেহেতু আমি পেয়েছি, আমি ক্রাইম এবং ক্রিমিনাল ল নিয়ে কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। হ্যাঁ, প্লিজ। ওকে, থ্যাংক ইউ আপু। আপু, প্রথম প্রশ্ন যদি করি যে আমাদের মেয়েদের উপরে যে ক্রাইমগুলো হয় এগুলো কি আসলে বাইরে বেশি হয় না ঘরের ভিতরে হয়? আমাকে যদি আমার পরিসংখ্যান থেকে হিসাব করতে বলেন, যেহেতু আমি একজন প্র্যাকটিসিং লয়ার, সো আমি তো এগুলো ঘরে বাইরে সব জায়গায় দেখছি। কারণ আমার এখানে ব্যাপারটা হলো কি, আমাদের এই সেক্টরটাতে আমরা কিন্তু দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে লিটিগেশন, যেটা কোর্ট পর্যন্ত চলে যায়। আরেকটা যেটা কোর্টে যায় না, সেটা কিন্তু আমরা কনসালটেন্সের পার্টি রাখি। দেখা যায় যে অনেক মেয়েরা আমার কাছে আসে, আমার চেম্বারে আসে, তারা কনসালটেন্সি নিতে আসে, যে তারা বিভিন্নভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, বা তারা কোনোভাবে কোর্টে যেতে চাচ্ছে না,
কিন্তু তারা চাচ্ছে কোর্টের বাইরেই ব্যাপারটাকে সেটেল করে ফেলতে, কোনো না কোনোভাবে ব্যাপারটাকে মিটিগেট করতে। তো সেই হিসেবে চিন্তা করলে কিন্তু আমি বলবো যে অবশ্যই আমাদের বাইরের যে ক্রাইমগুলো হচ্ছে মেয়েদের এগেনস্টে, তার চাইতে কিন্তু ইনহাউস আমাদের ক্রাইমগুলো অনেক বেশি। এই ক্ষেত্রে আমাদের সোসাইটিতে এখনও কিন্তু মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই কিন্তু বলে না, জি অবশ্যই। তারা মেনে নেয়, তাদের ফ্যামিলি মানায়, তার মা খালা ফুফুরা সবাই বলে আরেকটু অ্যাডজাস্ট করো, হয়ে যাবে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, এই কোন জিনিসটা যে আসলে অ্যাডজাস্ট করতে হবে আর কোন জিনিসটা যে আসলে অ্যাডজাস্ট করার জিনিস নেই, এই জিনিসটা বোঝার ক্ষমতা কিন্তু এখন আমাদের হয় নাই। জি আপু। কিছু জিনিস থাকে যেটা আসলে অ্যাডজাস্ট করতে হয়। আমরা সবাই সংসার করি, আমরা একটা সোসাইটিতে বাস করি, আমরা একটা সামাজিক প্ল্যাটফর্মের মধ্যেই আছি, বাট কিছু জিনিস আছে যেগুলো আসলে অ্যাডজাস্ট করার জিনিস না, যেটা ডে ওয়ান থেকেই ক্রাইম। সেই জিনিসটাকে আপনি চাইলে মিনিমাইজও করতে পারবেন না, মিটিগেটও করতে পারবেন না। সো এই জায়গাগুলোতে যখন আমাদের কাছে কোনো ক্লায়েন্ট বা কোনো ভুক্তভোগী মেয়ে যখন আসলে ডিসকাশন করতে আসে, কনসালটেন্সিতে আসে, তখন আমরা কিন্তু তাদের জন্য উইন্ডোটা খুলে দিতে পারি কনসালটেন্সির থ্রুতে। নট নেসেসারি যে তাকে আমার ধরেই কোর্টে নিয়ে যেতে হবে, কোর্ট কিন্তু আলটিমেট সলিউশন সব ক্ষেত্রে হয় না। সো সেই ক্ষেত্রে কনসালটেন্সিটা করলে তারা কিন্তু বুঝতে পারে যে না, আমি এই ওয়েতে যাব, এতটুকু যাওয়ার পরে আমি এটাকে স্টপ করব, এরপরে টর্চারের মাত্রাটা বেড়ে গেলে আমি আর নিব না। এটা তো আমি জানতাম না। হ্যাঁ, কোথায় আমাকে যে বন্ধ হতে হবে, আমরা কিন্তু আসলে অনেক জায়গায় থামতে জানি না। আমি আমার ক্লায়েন্টকে অনেক সময় বলি যে থামতে জানাটা, থামতে শেখাটা এবং না বলতে জানাটা, এই দুইটা কিন্তু অনেক বড় গুণ। এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই আমাদের জানা উচিত, যে কোথায় থামবো আর কোথায় না বলবো। সো এটা খুব ইম্পর্টেন্ট। আপু, আমাদের ডেটা বলে যে 80% মহিলারা নাকি ডোমেস্টিক ভায়োলেন্স বা ম্যারেজের পর যে ক্রাইমগুলোর শিকার হয়। তো এখন আপনাকে যদি আপনি বললেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের কোন জায়গাটায় আসলে ডোমেস্টিক ভায়োলেন্স এটা ক্রাইম, এটা আমরা বুঝবো কিভাবে? ডোমেস্টিক ভায়োলেন্সের লিগ্যাল ডেফিনেশনটা কি? শুধু কি মারধর নাকি মানসিক টর্চারও? এই জায়গাটাতে আমি বলি, আমাদের আইনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে ডোমেস্টিক ভায়োলেন্স মানে কিন্তু আপনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করবে, আপনাকে মারবে, আপনাকে জখম করবে, ফাটাই দিবে, ব্যাপারটা কিন্তু তা না। এটা কিন্তু, এটার পরিধিটা কিন্তু অনেক বড়। এবং এখানে কিন্তু ব্যক্তি মানুষটার মধ্যেও কিন্তু একটা ইলাবোরেশনের একটা ভাগ আছে। আপনি যখনই ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলবেন একটা ম্যারিড মেয়ের ক্ষেত্রে, আমরা কিন্তু সাথে সাথে ধরে নিই যে তাকে অত্যাচার করলে কে আর করবে, তার হাজবেন্ডই তো করছে, নিশ্চয়ই তার লাইফ পার্টনার থেকে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। কথাটা কিন্তু ভুল। আমরা কিন্তু কেস স্টাডিতে দেখি বেশিরভাগ ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার মেয়েরা কিন্তু শুধু হাজব্যান্ডকে দিয়ে হয় না, সে তার ফ্যামিলি মেম্বার, তার ইনলজের বাকি সবাইকে দিয়ে সে হয়। হয়তোবা কোনো না কোনো একটা মৌখিক কথায়, বডি ল্যাঙ্গুয়েজে তার ভাসুরের ওয়াইফ, তার শাশুড়ি, তার ননদ, তার ননসের হাজব্যান্ড, সবভাবেই কিন্তু সে ভায়োলেন্সের শিকার হচ্ছে। কিন্তু আমরা এটা ধরেই নেই ডোমেস্টিক ভায়োলেন্স মানে হলো হাজব্যান্ড করবে, এবং কিভাবে করবে, চড়থাপ্পড় দিবে, মাইর দিবে, ডোমেস্টিক ভায়োলেন্সের ডেফিনেশন শেষ। আসলে ডেফিনেশনটা অনেক বড়। আমরা এটাকে বিভিন্নভাবে কাটছাট করতে 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 এটাকে একটা ফরম্যাটে নিয়ে আসছি আমরা। আসলে আইনও কিন্তু এই ফরম্যাটে সীমাবদ্ধ না। এইটার কারণে কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনের পরেও আমাদের দেশে কিন্তু আরেকটা আইন করতে হয়েছে, সেটা হচ্ছে পারিবারিক সহিংসতা নিরোধ আইন। এই জিনিসটা করার মেন উদ্দেশ্যই ছিল এই আইনটা কিন্তু পুরো সোসাইটি, মানে আমাদের একটা ম্যারিটাল মেয়ের শ্বশুরবাড়ির পুরো ব্যাপারটাকেই কিন্তু এটাকে কাভার করা হয়েছে এই নতুন আইনটাকে দিয়ে। কারণ সহিংসতা পারিবারিকভাবে শুধু হাজব্যান্ড না, তার শাশুড়ি করতে পারে, শ্বশুর করতে পারে, ভাসুর করতে পারে, দেবর করতে পারে। সো এই আইনের আন্ডারে যখন একটা মেয়ে কোর্টে কোনো রেমিডি নিতে যাবে, তখন কিন্তু সে সবাইকেই এই মামলায় আনতে পারবে। আগে যে আইনটা ছিল সেটা দিয়ে সবাইকে আনা যেত না, একটা লিমিটেশন ছিল। সো এই আইনটা দিয়ে দ্বারটাকে কিন্তু অনেক বেশি ওপেন করে দেওয়া হয়েছে। সো এরকম যদি একটা মেয়ের হয় যে তার হয় ভাসুরের যে ওয়াইফ, সে ওর উপরে টর্চার করছে, মেন্টালি খোটা, বা মানে অনেক ধরনের, হাজব্যান্ড হয়তো বিদেশে থাকে, হ্যাঁ, সে একা এখানে, কিছুই করার নেই, তখন সে মেয়েটা কি করবে? ফার্স্ট স্টেপ কি? এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে যদি তার হাজব্যান্ডের সাথে তার আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন খুব ভালো হয়, নট নেসেসারি তার হাজব্যান্ডকে তার এখানে মামলায় আসামি করতে হবে। তাকে একমাত্র যে ওরালি তাকে অ্যাবিউজ করছে বা বিভিন্ন বডি ল্যাঙ্গুয়েজে অ্যাবিউজ করছে, তার বিরুদ্ধেও কিন্তু সে পারিবারিক সহিংসতা আইনের আন্ডারে গিয়ে সে কোর্টে খুব সুন্দরভাবে একটা পিটিশন ফাইল করতে পারে। এবং এই ক্ষেত্রে তার বাসায় থেকে তার জন্য কোনো প্রবলেম না হয়, সেই প্রোটেকশনটা কিন্তু কোর্ট তাকে এনশিওর করবে। নাইস। এই জিনিসটা কিন্তু আমাদের অনেকে জানে না। কোর্টই কিন্তু তাকে এনশিওর করবে যে নট নেসেসারি যে তুমি একই ঘরে থাকো, একজনের নামে তুমি মামলা করলা, তার মানে ওই ঘরে তুমি কিভাবে থাকবা, তাহলে ওই মেয়েটা আসলে যাবে কোথায়?
তার তো থাকার জায়গা ওইটা, তো কোড ওইভাবে করে কিছু লিমিটেশন, কিছু গাইডলাইন দিয়ে দিবে, সে অনুসারে সে কিন্তু ওই ফ্যামিলিতেই সে অবস্থান করতে পারবে। হ্যাঁ আসলে কারণ সে মেন্টাল টর্চার সহ্য করতে করতে একদিন এমন হবে যে সে সহ্য আর করতে দেখা পারবে যায় না। এই টাইপের টর্চারগুলো যেটা হয়, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি এই টাইপের টর্চারগুলোতে আসলে অনেকে ধরেই নেয় যে আমার এই টর্চারের আসলে রেমেডি কি। তখন একটা সময় কিন্তু মানুষ মেন্টালি ডিপ্রেশনে যেতে 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 সুইসাইডের মতো জি, অনেক জি, বাজে জি। দিকে তারা কিন্তু চলে যায়। সো আমার মনে হয় কি কিছু কিছু বিষয় আমাদের অনেক বেশি প্রচার করতে হবে যেন মানুষ জানে। হ্যাঁ কারণ নিজেকে অনেকেই জানে বাঁচানোর না, জন্য হ্যাঁ। আমি যদি একটা মানুষের বাঁচানোর জন্য কিন্তু ল তৈরি করা হয়েছে ফর এবং হিউম্যান। মজার ব্যাপার কি তো জানেন, এটা হেল্প আমাদের আমরা কেন নিব আমাদের না? কিন্তু প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব যে বাংলাদেশে যখনই একটা নতুন আইন হবে, একটা নতুন কিছু হবে, সেটা তাকে জানতে হবে। আপনি আইন জানেন না, এটা কোনো এক্সকিউজ হতে পারে না। এটা কিন্তু লিগেল টার্মে একদম স্পেসিফিক একটা লিমিটেশন, একটা বাউন্ডারি, যে আপনি কোর্টে যায় বলতে পারবেন না যে এই আইনটা যে হয়েছে এটা তো আমি জানতাম না। আপনি দেশের নাগরিক হিসেবে আইনটা হওয়ার পরে এটা আপনাকে জানতেই হবে, এবং না জানলে আপনি এটার ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না। সো এই জন্য আমার মনে হয় আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে আছেন বা আপনারা যারা মানে সোসাইটি নিয়ে কাজ করেন, তাদের বেশি বেশি করে জানাতে হবে। কারণ যত বেশি জানাবেন মানুষ তত বেশি জানবে, মানুষ তত বেশি আসলে এগুলোর থেকে প্রিভেনশনের একটা ওয়ে বের করতে পারবে। জি আপু, জি আমি এটাই চেষ্টা করি, আমিও অনেক কিছু জানবো আজকে আজকে আমি সেটাই চেষ্টা করব। আচ্ছা আপু, তাহলে ধরেন একটা মেয়ের এরকম টর্চার হচ্ছে, কিন্তু এমনও তো হতে পারে যেটা মিথ্যা, হতে পারে না যে সে একটা প্রবলেম ক্রিয়েট করতে চাচ্ছে বা এসে, তো কেসটা আসলে প্রুফ করব কিভাবে? আচ্ছা, এটা যেটা হয় আমাদের কিন্তু আইনে মিথ্যা মামলা কেউ যদি করে এবং সেটা যদি সাক্ষী প্রমাণের পর্যায়ে গিয়ে কোর্টে প্রুফ হয়, তাহলে কিন্তু তার শাস্তির ব্যবস্থা আছে। এইটা কিন্তু বুঝার কোনো অবকাশই নাই যে আমার খুব ইচ্ছা, আমার মন চাইছে আমি তার নামে একটা মামলা করে দিব। আর এখানে যেহেতু আমরা মেয়েদের ব্যাপার নিয়ে কথা বলছি, মেয়েদের কিছু নেগেটিভ সাইডও কিন্তু আছে। যখন একটা মেয়ে ভিকটিমাইজের জায়গায় যেয়ে সে নিজে ভিকটিম, একটা কাদো কাদো চেহারা করে একটা করে যখন সে ম্যাজিস্ট্রেটের সামনে যেয়ে যখন 10টা মিথ্যা কথাও সে বলে, ইনস্ট্যান্ট কিন্তু তার মিথ্যা কথাগুলো ধরা একটু ডিফিকাল্ট হয়ে যায়। অবশ্যই। কারণ যেহেতু আমরা ধরেই নেই যে আমাদের সোসাইটিতে মেয়েরা একটু ভালনারেবল সিচুয়েশনে থাকে, তারা একটু উইক, এই সব কিছুর জায়গা থেকে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবও কিন্তু শুরুতে ধরে নেয় যে ঠিক সে আছে। মনে হয় আসলে সাফার করতেছে বা সে এই ঝামেলাটাতে আছে। কিন্তু মিথ্যা মামলা কিন্তু একটা সময় পরে ট্রায়ালে যখন মামলাটা চলে যায়, সাক্ষী উপস্থাপন, যুক্তিতর্ক, বিভিন্ন রকমের সিআইডির তদন্ত, পিবিআইয়ের তদন্ত, ইনভেস্টিগেশনে কিন্তু বের হয়ে আসে। সো আমি একটা জিনিস বলবো যে কারো যদি আসলে মিথ্যা মামলা করে কাউরে ফাঁসানোর চিন্তা থাকে, কাউকে বিপদে ফেলানোর চিন্তা থাকে, সে নিজে যে কতটা বিপদে পড়তে পারে সেটাও কিন্তু তার বুঝেই আসলে যাওয়া উচিত। কারণ যদি কোর্টে একবার প্রুফ হয়ে যায় যে পিটিশনার যে মামলাটা ফাইল করেছে সেটা একটা পুরোটাই বানোয়াট মিথ্যা মামলা ছিল, ম্যাজিস্ট্রেট সাহেবের কিন্তু ইনহারেন্ট পাওয়ার থাকে, সেই ইনস্ট্যান্ট কিন্তু তাকে 7 বছরের জেল দিতে পারে মিথ্যা মামলা করার কারণে। সো এই জায়গাটা কিন্তু আমাদের বুঝে শুনে আসলে যাওয়া উচিত কাউকে সাফার করানোর আগে। অবশ্যই না, ঠিক আছে, ইটস আ ভেরি গুড থিং না, কারণ নন বেলেবল হয় শিশু ও নারী নির্যাতনের মামলাগুলো। সো তখন নন বেলেবল মানে কি একটা ছেলে ধরেন তার আর্থিক তো সমস্যা হয়, প্লাস তার মেন্টাল, তার professional-এরও 12টা বেজে যায়, হ্যাঁ। 12টা বেজে যায়, রাইট। আচ্ছা, আমি যদি এটা জিজ্ঞেস করি যে ঢাকায়, আমাদের তো এটা সিটি সেন্ট্রিক, আমরা ঢাকাকে আজকাল একদম সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে কম্পেয়ার করা শুরু করে দিয়েছি, তো ঢাকার মধ্যে কি ডোমেস্টিক ভায়োলেন্স কেস কম? না, মোটেই না। আমি যদি একটু আরেকটু ক্যাটাগরিলি এটাকে ভাগ করি, আমার মনে হয় আপনার কিছু কিছু ভিউয়ার্সরা একটু মনে কষ্টও পেতে পারে। জি। আমরা যদি মনে করে থাকি যে আমাদের আন্ডার প্রিভিলেজড যারা একটু স্ল্যামে থাকে বা যারা বাসাবাড়িতে কাজ করে, হেল্পিং হ্যান্ডের কাজ করে, বা যারা একটু নন এডুকেটেড বা কম শিক্ষিত, তাদের মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্সের মাত্রাটা বেশি, এটা কিন্তু একদমই ভুল একটা পরিসংখ্যান, একদমই ভুল। এখানে আবার ওই যে দুইটা ভাগের কথা আমি বললাম, যে যদি ডোমেস্টিক ভায়োলেন্সকে আপনি শুধু মারামারি পিটাপিটির পর্যায়ে নিয়ে যান তাহলে কিন্তু ওই সংখ্যাটা ওদের মধ্যে বেশি। বাট যদি আপনি বলেন যে ইন্টেলেকচুয়াল টর্চার, মানে কথা দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, বিভিন্ন অসম কম্পিটিশন দিয়ে, এইসব জিনিসগুলো কিন্তু আমাদের আপার সোসাইটিতে অনেক বেশি। এবং আপার সোসাইটিতে মেয়েরা আরও বেশি অব্লিগেটেড সিচুয়েশনে থাকে, কারণ তারা যেহেতু অনেক বেশি ওয়েল কানেক্টেড থাকে সোসাইটির অনেক ক্লাসের মানুষের সাথে,
আপার ক্লাসের মানুষের সাথে, সো তারা বুক ফুটে তো মানে বুক না, ফাটে তো না, মুখ ফুটে না, বলতে পারবে সো না। বলতেই পারে না। বলতে পারে দেখা যায় সে একটা আওয়াজ করলে এটা এত জায়গায় চলে যাবে, স্প্রেড হয়ে যাবে হ্যাঁ। ব্যাপারটা। আর একটা অশিক্ষিত মেয়ে অনেক কান্নাকাটি চিল্লাচিল্লি করলে ব্যাপারটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায় না। সো এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আপার সোসাইটিতে ডোমেস্টিক ভায়োলেন্সের মাত্রাটা কিন্তু পরিসংখ্যান ওয়াইজ অনেক বেশি। অনেক বেশি, ওকে, বাট আমরা বলি না। হ্যাঁ, আমরা বলি না। আচ্ছা আচ্ছা, ম্যাম, ডাউরি বা যৌতুক, এটা নিয়ে তো অনেক স্ট্রং লজ আছে, অনেক কিছু আছে। বাট সাপোজ একটা মেয়ের এখন অনেক আপার সোসাইটিতেও হয় যে যৌতুক চাচ্ছে, মেয়েরা কিন্তু এখন অনেক বেশি ভোকাল, শ্বশুরবাড়ি থেকে ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক যৌতুক চাচ্ছে, মেয়েটা কিভাবে কেস ফাইল করবে? এটা আমি বলবো কি, মানে যৌতুকের ব্যাপারটাকে না আমরা ফরম্যাট আমরা সোসাইটিতে আমরা কিন্তু ব্যাপারটাকে একটু অন্যদিকে নিয়ে গেছি। যৌতুক কথাটা শুনতে আমাদের কাছে খুব গায়ে লাগে, কিন্তু গিফট কথাটা শুনতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ, তো আমাদের যৌতুক আইনে কিন্তু বলা আছে যে একটা ছেলে তার শ্বশুরবাড়ি থেকে সর্বোচ্চ কতটুকু নিলে ওটা যৌতুক হবে না। তাই? হ্যাঁ, আর এর বেশি নিলে ওটা গিফটের আকারে নেক, আর ভালোবাসা আকারে নেক, দোয়া আকারে নেক, সেটা কিন্তু যৌতুকই হবে। এখন কথা হচ্ছে যে আমাদের আপার সোসাইটিতে কিন্তু যৌতুকটা তো আর যৌতুক বলে নেওয়া হয় না। দেখা যায় যে ভাবিরা গল্প করে করে, ভাইয়েরা গল্প করে করে আমার মেয়েকে আমি এটা দিতে চাই, দিয়ে দিব, এই করব সেই করব। বাট আমরা এই একজন দুজন এই কাজটা করে আমরা যে পুরো সোসাইটিটাকে আসলে মানে দূষিত করে ফেলছি, এবং এটা যে একটা, ওই যে একটু আগে আমি কিন্তু একটা ওয়ার্ড বললাম আপনাকে, মানে অসম কম্পিটিশন। আপনার বাবার দেওয়ার ক্ষমতা আছে বলেই কি আপনার বাবা দিয়ে দিবে? ধরুন আমার বাবা নাই, কিন্তু আমি শিক্ষিত, জি, আমি খুব ভালো আর্ন করি, আমার সোসাইটিতে একটা অবস্থান আছে, কিন্তু আমার বাবার ওই অ্যাবিলিটিটা নাই। সেই হিসেবে আমি আমার স্ট্যাটাস, আমার যোগ্যতা দিয়ে আমি কিন্তু একটা ভালো সোসাইটিতে আমার বিয়ে হতে পারে, কিন্তু আমার বাবা ওই অসম কম্পিটিশনে পড়লে আমার বাবার জন্য ব্যাপারটা অনেক কষ্ট হয়ে যাবে। কিন্তু আমার বাবা এটা তারপরও কষ্ট করে করতে চাচ্ছে, কারণ তার কম্পিটিশনে টিকে থাকতে হবে, নাহলে তার মেয়ে ছোট হবে। এই জায়গায় আমি বলবো যে এই ইনিশিয়েটিভটা আসলে বাবা মান না, এই ইনিশিয়েটিভটা আসলে আমাদের সোসাইটির মেয়েদেরই নেওয়া উচিত। মেয়েদের নেওয়া উচিত। অবশ্যই মেয়েদের নেওয়া উচিত, কারণ আমাদের সোসাইটিতে কিছু মেয়ে আছে যারা খুব গদগদ করে শ্বশুরবাড়িতে যত বেশি নিতে পারে, তারা নিজেরও কিন্তু খুশি হয়ে যায় যে আমি এত কিছু নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছি, মানে আমি একটা জায়গায় চলে যাচ্ছি। আসলে সে যে নিজেই নিজেকে ছোট করছে সেটা কিন্তু সে বুঝতেছে না। কারণ তুমি যত বেশি তোমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নিয়ে যাবা, তার মানে তুমি তত বেশি অক্ষম, তুমি অত বেশি ডিসকোয়ালিফাইড, তত বেশি তোমার কোয়ালিটি কম, দ্যাটস ওয়াই তোমার সাথে কিছু উপকঠন নিয়ে যেতে হচ্ছে তোমার দাম বাড়ানোর আর জন্য। তুমি এমন একটা ছেলের কাছে যাচ্ছ যে ছেলেটার একটা ওয়াইফকে প্রপারলি মেনটেন করার অ্যাবিলিটি থাকা উচিত, নট তার বাবার দেওয়া জিনিস দিয়ে তার বউকে তাকে রাজার হালে রাখা উচিত। কারণ একটা মেয়ে বিয়ের আগে তাকে সর্বোচ্চ কিন্তু তার বাবা মা তাকে দিয়েছে, বিয়ের পরে ইসলামিক শরিয়া মতে এবং সব কিছুতে নিয়ম অনুসারে তার হাজবেন্ডই তাকে পুরো দায়িত্বটা নিতে হবে। তো তোমার অবশ্যই একটা কোয়ালিফাইড মেয়ে হিসেবে এমন একটা কোয়ালিফাইড ছেলেকেই বিয়ে করা উচিত যে আসলে শ্বশুর শাশুড়ির কোনো কিছু চাইবেই না, সে তার ওয়াইফকে তার মতো করে নিয়ে নিতে চাবে। সো এই জায়গায় যদি একটা মেয়ে একটা শক্ত জায়গায় যায় যে না, যে শ্বশুরবাড়িতে আমাকে অনেক কিছু উপকঠন দিয়ে গিফট আকারে দিয়ে পাঠাতে হবে, ওই শ্বশুরবাড়িতে আমি আমি যাবো না। যাব না, রাইট। আর এরকম যাবো না মানে যাবো না। এরকম হয় যে বিয়ের পর হচ্ছে এটা, বিয়ের বিয়ের পর পর হলে হলে হ্যাঁ, বিয়ের মেয়েটা পরের তখন কি scenario-টা করতে different। পারে? মেয়েটা কি তখন কেস ফাইল করতে পারে বা এরকম কনসালটেশন নিতে পারে বলবো কিনা? যে এই ক্ষেত্রে সবার আগে মেয়েকে যেটা করতে হবে, বিয়ের পরে যদি এরকম কোনো ইঙ্গিত সে শ্বশুরবাড়ি থেকে পেতে থাকে যে তার শ্বশুর বাবার বাড়ি থেকে এটা আনা উচিত ছিল, এটা আনা দরকার, এটা আনতে হবে, তাকে শুরু থেকে ডে 1 থেকে এই ব্যাপারটাকে কোনোভাবেই তাকে বাড়তে দেওয়া যাবে না। সে শুরুতেই এটার ব্যাপারে ভোকাল হবে শ্বশুরবাড়িতে যে না, আমি আমার বাবার বাড়ি থেকে এটা আনবো না। যদি এটা আমার এই সংসারে লাগে, তাহলে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে মিলে এটাকে আর্ন করে এটা আমরা অ্যাচিভ করব। জি, রাইট। এটা আমি নিয়ে আসবো না। এটা হলো একটা ধাপ। শুরুতে তাকে এটাকে ডিনাই করতে হবে খুব স্পষ্ট ভাষায়। আমাদের সোসাইটিতে অনেক মেয়েরা ভাবে যে এটা বলা শুরু হয়েছে, আমি 2 মাস 3 মাস 6 মাস চুপ থাকি, তারপর এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একবার শুরু হলে আর বন্ধ হয় না, শুরুই হয়, বাড়তে থাকে, মাত্রাটা কিন্তু ডিগ্রি করে বাড়ে। সো ডে 1-এ বিষয়টাকে স্টপ করতে হবে। 2 নাম্বার, যদি ডে 1-এ এটা স্টপ না হয় কোনোভাবে, তাহলে এটা তার নিজের ফ্যামিলিকে জানাতে হবে। জানায় যদি এটা কোনোভাবে ফ্যামিলিতে থার্ড পার্সন কেউ থাকে যে মিডিয়েট করে বিষয়টাকে স্টপ করাবে, তাকে দিয়ে এটা স্টপ করাতে হবে। আমি সবসময় যে কোনো পারিবারিক বিষয়ে একটা কথা বলি, সরাসরি দৌড়ায় কোর্টে চলে যাওয়া এটা কোনো ডিসিশন না, বা এটা কোনো সলিউশনও না। সবার আগে ফ্যামিলিগতভাবে বিষয়টাকে মেডিয়েট করার চেষ্টা করা উচিত। যদি দেখা যায় যে না, আসলে নিজে স্টপ করানোর চেষ্টা করেও স্টপ করানো যাচ্ছে না, এটা বলেই যাচ্ছে, চেয়েই যাচ্ছে, তারপরে নিজের ফ্যামিলি মেম্বারের সিনিয়র সিটিজেন কাউকে ইনভলভ করে এটা স্টপ করানো যাচ্ছে না, তখন অবশ্যই মেয়েটাকে
কোর্টের দ্বারস্থ হতে হবে। কোর্টে গিয়ে সে খুব ইজিলি কিন্তু যৌতুকের মামলা ফাইল করতে পারে। আর আমি অবশ্যই আমার ছেলে ভিউয়ার্স যারা আছে তাদেরকে বলবো যে যৌতুকের মামলাটা কিন্তু আসলে একটা রিস্কি মামলা। এর কারণ punishment কি? এই মামলা পানিশমেন্টের চেয়ে বড় কথা, এই মামলাটা একটা মেয়ের প্রমাণ করা কিন্তু কোনো কঠিন কিছু না। কারণ আমাদের সোসাইটিতে যখনই কোনো হাজব্যান্ড তার ওয়াইফের কাছে যৌতুক চায়, সে কিন্তু ওপেন ফিল্ডে চায় না, বা সে কোনো পাবলিক প্লেসেও চায় না, সে কিন্তু রুমের মধ্যেই চায়। সো এইখানে প্রমাণ করতে হলে তার ওয়াইফই যথেষ্ট বলা যে আমার হাজব্যান্ড আমাকে যৌতুকের জন্য টর্চার করে। সো এই ক্ষেত্রে কোর্টে গিয়ে আপনি খুব বেশি প্রিভিলাইজেশনটা পাবেন না, বা কোর্টে যে আপনি খুব উপকার মানে নিজের কোনো ভালো কিছু করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে যৌতুকের দিকে আসলে না যাওয়াটাই ভালো, কারণ এই মামলাগুলো প্রমাণ করা মেয়েদের জন্য খুব সহজ, এবং এটার পানিশমেন্ট বা এটা হিয়ারিং অনেক তাড়াতাড়ি হয়ে খুব যায়। দ্রুত হয়ে যায়, এগুলো লিগার করা যায় না বেশি দিন। আর এই মামলায় জামিন পেতে হলে কিন্তু অবশ্যই ওয়াইফের পারমিশন নিয়ে ম্যাজিস্ট্রেট জামিন দেয়। ওয়াও, দ্যাটস ভেরি গুড। সো এই জন্য আমি বলবো যে মেয়েদের আসলে সাহস থাকা দরকার। মেয়েদের শুধু সহ্য করলে হবে না, সাহস নিয়ে জিনিসটা মোকাবেলা করার একটা মেয়েদের যে সাহস। আসবে সেটার জন্য দুইটা জিনিস তো খুব বেশি দরকার। হ্যাঁ। একটা হচ্ছে শিক্ষা, আর একটা হলো নিজের ইনকাম সোর্সের ব্যবস্থা থাকা। অবশ্যই, এই অবশ্যই। দুইটা থাকলে Financial মেয়েরা আসলে stability হ্যাঁ, অনেক এই দুইটা important। খুব ইম্পর্টেন্ট। অবশ্যই। আচ্ছা আপু, আপনার লাইফের কথা যদি আমরা চলে যাই, যে আপনার লাইফে এমন কোনো ডিসিশন আপনি নিয়েছেন যেটা ধরেন আপনার ফ্যামিলির অন্যরা আপনাকে মানা করছে, কিন্তু ওই সত্ত্বেও আপনি ওই ডিসিশনটা নেওয়াতে আজকে হয়তো আপনি এই পজিশনে। হ্যাঁ, সেটা তো সবচেয়ে বড় কথা যে আমার প্রফেশন নেই। মানে আমার বাবার কিন্তু ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল ওনার মেয়ে ডাক্তার হবে। আমি ফ্যামিলির বড় মেয়ে, আমার ছোট বোন এখন আছে, আরেকটা ভাইও আছে আমার। বাট আমার বাবার খুবই শখ ছিল যে আমি ডাক্তার হব। বাট আমি কিন্তু ল পড়ার ডিসিশনটা আমি কিন্তু খুবই রুডলি এবং খুব ডিটারমিনেটলি, মানে আমি খুব হার্টফুলি এই ডিসিশনটা নিছি। আমার এই ডিসিশনটার আশেপাশে কেউ ছিল না। মানে আমার কেন জানি মনে হয়েছে যে যেহেতু আমি চ্যালেঞ্জিং প্রফেশন নিতে চাই, আর যেহেতু হসপিটাল মানে ওষুধপত্র মেডিসিন এই জিনিসগুলো আমাকে খুব একটা টানে না, আমি ওখানে গেলে আমার নিজের খুব সিক ফিলিংস কাজ করতে থাকে। আর আমি যেহেতু মানুষ পছন্দ করি, মানুষের সাথে চলতে থাকতে পছন্দ করি, আমার কখনই টায়ার্ড লাগে না মানুষের সাথে। সো আমার মনে হয় আমার এটাই করা উচিত। সো যখন আমি এই ডিসিশনটা নিলাম, আমার বাবা কিন্তু প্রচণ্ড হার্ট হয়েছিল। সে 7 দিন আমার সাথে কথা বলে নাই, বাসায় খাওয়া দাওয়া ছেড়ে দিছিল। মানে তার জন্য এটা খুবই মানে ডিস্ট্রাকটিভ একটা ডিসিশন ছিল। সে ভাবছিল যে আমি মনে হয় গেলাম, মানে এটা কি হচ্ছে। বাট এখন কিন্তু আমার মনে হয় যে আমি শুধু আমার বাবা না, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমার এই ডিসিশনটা নিয়ে কিন্তু এখন খুব প্রাউড। অবশ্যই, কারণ আমরা তারা সবাই দেখছে proud। যে আমি এনজয় করছি। সবচেয়ে বড় কথা, আমার প্রফেশনটা আমি এনজয় করি এবং আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগা কাজ করে, এটা আমার চোখে মুখে বোঝা যায়। সো এই জিনিসটা দেখলে আমার বাবা কিন্তু এখন খুব প্রাউড। সো এই জিনিসটা আমার এখন ভাবলে মনে হয় যে ওই ডিসিশনটা ওই বয়সে নেওয়াটা আমার জন্য খুব রিস্কি ছিল, বাট ভালো ছিল ডিসিশন। হ্যাঁ, অবশ্যই ভালো ছিল। তাহলে আপু, আপনি তো পিছে তাকালে বলতেই পারেন যে আপনি যেমনটা হতে চেয়েছিলেন আপনি তেমনটাই হতে পেরেছেন। হ্যাঁ, আমি আনডাউটেডলি আমি এটা বলতে পারি। কারণ আমার মনে হয় যে আমি এত অল্প সময়ে আল্লাহ আমাকে যে জায়গায় নিয়ে এসেছে বা যেভাবে নিয়ে এসেছে, এইটা হয়তো বা সাম এক্সটেন্ট আমি অনেক সময় ভাবতেও পারি নাই। তার চেয়ে অনেক ভালো জায়গায় আল্লাহর রহমতে আমাকে রেখেছেন। সো এই যে একটা সেলফ স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু অলওয়েজ আমার মধ্যে কাজ করে। সো এটা একটা ব্লেসিংস, অবভিয়াসলি একটা ব্লেসিং। আচ্ছা আপা, এখন আমরা তো যৌতুক নিয়ে আমরা কথা বললাম, এটা অবশ্যই একটা ক্রাইম এবং এই ক্রাইম থেকে দূরে থাকা উচিত। সবচেয়ে বড় ক্রাইম যেটা আমরা মনে করি যে সোসাইটিতে, সেটা হচ্ছে রেপ কেস। রেপ কেসকে আমরা অনেক বড় করে মনে করি, এটার পানিশমেন্টও একদম ফাঁসি পর্যন্ত আছে, কিন্তু রেপ কেস কোনোভাবেই কমানো যাচ্ছে না। আমি একটা রিপোর্টে পড়ছিলাম যে 2025-এ 6 মাসের মধ্যে 500টার মতো রেপ কেস জাস্ট মানে যেটা ফাইল করা হয়েছে, মানে entry করা হয়েছে এন্ট্রি শুধু। করা হয়েছে, আনফাইল্ড, আর যেগুলো সিনে আসে নাই তো আসেই নাই। সো এই যে এখানে আসলে রেপ কেসগুলোতে দেরি হয় কেন, প্রুফ করাটা এত ডিফিকাল্ট কেন হয়ে যায়? আচ্ছা, এইখানে আমি বলবো কি, রেপ কেসের ব্যাপারটা না খুব সেন্সিটিভ একটা ইস্যু। কারণ এখানে প্রমাণের অনেক ব্যাপার থাকে, মেডিকেল সায়েন্সের ব্যাপার থাকে, এখানে টাইম ফ্রেমের একটা ব্যাপার থাকে। আমরা সবাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানি যে একটা রেপ কেস সংঘটিত হওয়ার পর এটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে যদি ভিজারা টেস্টটা না করা হয়, বা যেটাকে আমরা 3 ফিঙ্গার টেস্ট বলি, সেই 3 ফিঙ্গার টেস্টটা যদি একটা স্পেসিফিক সরকারি হসপিটালে করা না হয়, তাহলে কিন্তু এই কেসটা পরে আর প্রমাণ করা যায় না। কেসটা কিন্তু পরে ডেভিয়েট হয়ে যায়। এখানে অনেকগুলো ব্যাপার থাকে, যেমন রেপ কেসটা হওয়ার পরে আমি একটা একটা করে আসবো। রেপটা হওয়ার পরে ইনস্ট্যান্ট
মানে খুব দ্রুততম সময়ে সরকারি হসপিটালে ভিকটিমকে নিয়ে যেতে হবে এবং ভিকটিমের 3 ফিঙ্গার টেস্টটাকে খুব দ্রুত করে ফেলতে হবে এবং অবশ্যই কোনোভাবে ভিকটিমকে ড্রেস চেঞ্জ করতে দেওয়া যাবে না। ড্রেস চেঞ্জ করতে দেওয়া যাবে না, গোসল করানো যাবে না, ভিকটিমকে কোনোভাবে কোনো রকমের ক্লিনিং প্রসেসের মধ্যে নেওয়া যাবে না। ওই অবস্থায় ভিকটিমকে হসপিটালে নিয়ে যেতে হবে এবং টেস্টটা কমপ্লিট করতে হবে। 2 নাম্বার কাজ যেটা থাকে সেটা হলে দ্রুততম সময়ে মামলাটা ফাইল করে ফেলতে হবে। কারণ যারা এই রেপ কেসে ইনভলভ থাকে তারা যখন বুঝে যে বিষয়টা কোর্ট কাছারি পর্যন্ত যাবে তারা কিন্তু গা ঢাকা দিয়ে ফেলে, তারা অ্যারেস্ট হওয়ার ব্যাপারটা লিঙ্গার হয়ে যায়। এটা একটা ব্যাপার। 3 নম্বর ব্যাপার যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কোর্টের যে স্পিড প্রসেসটা, এখন কিন্তু আমরা এই যে রেপ কেসগুলো এগুলো সবগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছি। দ্রুত বিচার ট্রাইব্যুনালের আন্ডারে চলে আসলে এই মামলাগুলো 180 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এত রেপ কেস হওয়ার পরও এটার মাত্রাটা আসলে কমছে না কেন, এটার মেইন কারণ হচ্ছে আমাদের কয়েকটা নেগলিজেন্সি। একটা হচ্ছে আমরা মামলাটা প্রপারলি প্রুফ করতে পারছি না। কেন প্রুফ করতে পারছি না? কারণ রেপ কেসটা হওয়ার পরে মানে রেপের ঘটনাটা ঘটার পর আমরা কি মামলা করব কি করব না, নাকি সামাজিকভাবে বিষয়টাকে সেটেল করব, এই বিষয় নিয়ে ভিকটিমের ফ্যামিলিতে একটা দীর্ঘসূত্রিতার একটা আলোচনা চলতে থাকে। ভিকটিমের ফ্যামিলিতে তারা কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে না, কারণ যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু। মেয়েটার ব্যাপারটা সোসাইটিতে চলে যাওয়ার পরে মেয়েটা সারা জীবনের মেয়েটার যে একটা স্টিগমা, এইটার কি হবে এটা নিয়ে কিন্তু মেয়ের ফ্যামিলিতে অনেক বেশি একটা লেন্দি প্রসেসে আলোচনা শুরু হয়ে যায়। সোসাইটিতে মুরব্বি যারা থাকে, চেয়ারম্যান মেম্বার যারা থাকে, তাদেরকে ডেকে নিয়ে এসে বিচারাচার করে সামাজিকভাবে পারিবারিকভাবে ব্যাপারটাকে আগে সেটেল করার চেষ্টা করা হয়। এটার কারণে মামলাগুলো যেতে দেরি হয়। যখন মামলা যেতে দেরি হয় তখন মামলা প্রুফ হয় না, মামলার নষ্ট হয়ে যায়, এভিডেন্স নষ্ট হয়ে যায়। আর দ্বিতীয়ত আমাদের কোর্টের কিছু দীর্ঘসূত্রিতা থাকে, সেটা কারণে ইনস্ট্যান্ট আমরা দেখতেছি না। আমরা যদি দেখি যে পরপর কয়েকটা ফাঁসি একটার পর একটা রেপ কেসের জন্য হয়ে যাচ্ছে, অবশ্যই যেটা আমাদের আপনার মনে আছে কিনা 2002-3-5-এর দিকে কিন্তু এসিড কেসগুলো অনেক বেড়ে গেছিলো। যখন এসিডের ব্যাপারে খুব প্রম্পটলি ডিসিশন নেওয়া শুরু হয়ে গেল, এখন কিন্তু এসিড ক্রাইম নাই বললেই চলে। এই সেম ভাবে কিন্তু আমাদের এই রেপ কেসগুলোতে আমাদের ওই এরকম একটা রেপিড অ্যাকশনে যেতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে ভিকটিম, আপনি এই শাস্তিটা তখনই দিতে পারবেন যখন আপনি ভিকটিম হিসেবে এটার প্রপার শাস্তি আপনি নিজে চাবেন। তখনই আপনি গভর্নমেন্টকে হেল্প করবেন, কোর্টকে হেল্প করবেন, আপনি গভর্নমেন্টের অন্যান্য অর্গানকে হেল্প করবেন। আপনি নিজেই যদি এভিডেন্স নষ্ট করে ফেলেন তখন তো কোর্টে গিয়ে আর মামলাটা প্রমাণ করা যায় না। আচ্ছা, এরকম কোনো ল কি করা যায় না যে ডিএনএ বা মেডিকেল টেস্ট ছাড়াই আমাদের যে জাজ সে বুঝলো যে না অ্যাকচুয়ালি হয়েছে রেপ এখানে, অ্যান্ড সে জাজমেন্ট দিয়ে দিল ডিএনএ মেডিকেল টেস্ট ছাড়া? কিন্তু আপনি খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন কেন করছেন আমি বলি। আমি আপনার মতো যখন আমি লয়ার স্টুডেন্ট ছিলাম তখন আমার কিন্তু এই কোশ্চেনটা ছিল। আমি যখন লয়ার ছিলাম না, আমি ল পড়ছি, ল জানছি, আর এখন কিন্তু আমি ল ইমপ্লিমেন্ট করছি, দুইটার মধ্যে কিন্তু দুইটা পার্থক্য। আপনার মধ্যে আমারও একই কথা ছিল যে আরে রেপ কেসের মামলা, এখানে সাক্ষী প্রমাণ, ডিএনএ টেস্ট, 3 ফিঙ্গার টেস্টের কি দরকার, বুঝাই যাচ্ছে রেপ হয়েছে তো শাস্তি তো দেয়াই যায়। কিন্তু এখানে আপনি আমি যে জায়গাটাতে বসে কথা বলছি আমাদের সোসাইটির সিনারিওটা কিন্তু ডিফারেন্ট। আপনি কি জানেন রেপ কেসও কিন্তু মিথ্যা হয়, এবং কাউকে ফাঁসানোর জন্য রেপ কেসের মামলা কিন্তু দেওয়া হয়। সো সেই ক্ষেত্রে ধরেন গ্রামে জমিজমা নিয়ে প্রবলেম, এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির শত্রুতা, এক গ্রামের সাথে আরেক গ্রামের আপনার কম্পিটিশন চলতেছে, সেই ক্ষেত্রে দেখা যায় 7-8 বছর 10 বছরের মেয়েদেরকে অনেক সময় রেপের ভিকটিম বানানো হয়। আসলে রেপ হয় নাই, বানানো হয়ে ওই যাকে যাকে টার্গেট করা হয় তাদেরকে তার লাইফ নষ্ট করা হবে, তাকে শায়েস্ত করা হবে, তাদেরকে আসামি করা হয়। সো সেই ক্ষেত্রে যদি আমরা একতরফাভাবে একচোখাভাবে চিন্তা করি তাহলে ওই ভিকটিমগুলো কিন্তু তাদের লাইফ কিন্তু শেষ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আসলে আপু কোনোভাবেই ডিএনএ টেস্ট ছাড়া হবে না বা আপনার 3 ফিঙ্গার টেস্ট ছাড়া বা কোনো সাক্ষী প্রমাণ ছাড়া এটাতে গেলে আমাদের সোসাইটিতে এই আইনটাকে মিসইউজ করা হবে। তো এই যে মিসইউজ কেসগুলো থাকে এগুলোর কারণেও কি যে অ্যাকচুয়াল যে কেসগুলো সেগুলো পেন্ডিং হয়ে যেতে থাকে? অবভিয়াসলি আপনার ধরেন আমাদের অ্যাবিলিটি আছে, আমরা একটা জায়গায় আমরা 10 জন বসতে পারি, সেই জায়গায় যদি আমি অপ্রয়োজনীয় কিছু মানুষ এনে 10 জনের জায়গাটা আমি ফিল আপ করে ফেলি, তাহলে যেই মানুষগুলো আসলে এখানে এসে বসাটাই দরকার ছিল তারা তো আর আসতে পারছে না, তাদের এন্ট্রিটা তো ক্লোজ হয়ে যাচ্ছে। আর ডে বাই ডে তো আমাদের জমতে থাকতেছে সব কিছু, কারণ আমাদের প্রসেসটা তো একটা পাইপলাইনের ভিতর দিয়েই চলতে থাকে। সো সেই ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই এই জিনিসগুলো যাচাই বাছাই করে না আসলে তো জিনিসটা একটা মিসইউজ হবেই। আচ্ছা, তো আপু আপনি তো বলছেন যে রেপ কেসে যে মেয়েগুলো আসলে ফরচুনেটলি বেঁচে যায়,
আর বেশিরভাগ কেসেই হয় মারা যায়, Unfortunately মারা যায়, জি হ্যাঁ। মারা বা যায়, মেরে ফেলা হয়। সেই কেসে এভিডেন্সের সম্ভব না হয়তো। আর সেই ক্ষেত্রে বাবা মারা বা যারা তখন ওরা হয়তো ফ্রিলি এটার উপরে লিগ্যাল অ্যাকশন নেয়, কিন্তু ওইটা অনেক পেন্ডিং হয়ে যায়। হ্যাঁ, কেন? এটার ক্ষেত্রে এই আমি বলবো হ্যারাসমেন্টটা কি, কেন? ধরেন যারা বেঁচে যায় তাদের যন্ত্রণাটা তো একটু বেশি, কারণ তাদের ইনিশিয়েটিভগুলো আরেকটু কুইকলি নিতে হয়, মানে খুব কুইক নিতে হয়। যেমন ধরেন একজনকে রেপ করে মেরে ফেলা হলো, সেখানে কিন্তু পুলিশ নিজে বাদী হয়ে মামলা করতেছে। এখানে রেপ কেসের সাথে সাথে কিন্তু একটা মার্ডার কেসের মামলাও হয়। ওইখানে না সাক্ষী প্রমাণের কোনো প্রবলেম আসলে সিমরাপও হয় না, কারণ ওইখানে কেউ সাক্ষী মানে প্রমাণ নষ্ট করতে যায় না, এভিডেন্স কেউ ড্যামেজ করতে যায় না। ওইটা কিন্তু ওই অবস্থায় পাওয়া যায়। মেইনলি রিস্কি জায়গায় থাকে যে মেয়েগুলো রেপ হওয়ার পরেও বেঁচে যায়, কিন্তু তারা ডিলেমাতে থাকে যে তারা আসলে কোর্টে যাবে কি যাবে না। এটার ক্ষেত্রে আমি বলবো যে আসলে রেপ কেসের মামলায় বেশিরভাগ ভিকটিমরা কোর্টে যেতে ভয় পায়, কারণ বিষয়টা আমরা সোসাইটিতে সবাই একটা লজ্জার জায়গায় এখনও রেখে দিছি। আসলে বিষয়টা কিন্তু লজ্জার কিছু না। একটা মেয়ে রেপের শিকার হইলো, সে কিন্তু নিজের দোষের কারণে হইলো না, সে কিন্তু বিকৃত মানসিকতার কিছু মানুষের কারণে হলো। সো এই ক্ষেত্রে রেপ কেসের ভিকটিম যারা হয় বা রেপের শিকার যারা হয়, তাদের জন্য আলাদা করে আমাদের ওইভাবে করে একটা ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে, যেন বিষয়টাতে তারা লজ্জা না পায়। জি, উল্টা তাকে যে রেপ করলো জি, তাদেরই আসলে লজ্জা পাওয়ার কথা, তাদের বিকৃত না মানসিকতার এখানে কারণে। ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়। হ্যাঁ। একটা মেয়ে, তখন তাকে বলা হয় তুমি ঠিকমতো এটা চলো পরো নাই, নাই, তোমার কাপড় ঠিক ছিল না, কাপড় ঠিক হ্যাঁ। ছিল না। তো এখানে তো বাচ্চাদেরও রেপ হচ্ছে, বয়স্ক হ্যাঁ, 7-8 মানুষদেরও বছরের রেপ বাচ্চারও হচ্ছে। হচ্ছে। ইভেন আমি তো দেখেছি যে এতই বিকৃত যে কুকুর বিড়ালেরও রেপ হয়। সরি Even টু আপনি- সে, বাট ইট ইজ সো শোনেন, ট্রু। আপনি যেটা হয় আমাদের রাস্তায় যে আমাদের উদ্বাস্তু মানুষগুলো থাকে, আপনি রাস্তায় কিছু ওদের পাগল পাগলদের দেখবেন, সে পাগলরাও কিন্তু রেপ হচ্ছে, জি, এবং জি, জি। তাদেরও একটা সুস্থ সবল বাচ্চা কিন্তু পরে বাচ্চা পৃথিবীতে বাচ্চা আসতেছে। আসে, জি জি জি। সেটাই, এই জিনিসগুলো চিন্তা করলে না আসলে আমারও একটা মেয়ে হিসেবে বা একটা উইমেন হিসেবে আমারও মাঝে মাঝে মনে হয় যে এদের আসলে অনেক কিছুই হওয়া উচিত। সেটার জন্য আমি বলবো, আমি সবসময় আমি আমার জায়গা থেকে বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে রেপ কেসের আসামিরা কিন্তু বের হয়ে যায় বিকজ অফ সোসাইটির অনেক রকমের আনডিউ প্রেশারের কারণে। সোসাইটিতে তারা এমন একটা জায়গা বিলং করে যে তারা আনডিউলি অনেক জায়গায় প্রেশারাইজড করতে থাকে, এবং তারা সবচেয়ে বেশি প্রেশারাইজড করে যে ভিকটিম যে মেয়েটা, তার ফ্যামিলিকে প্রেশারাইজড করতে থাকে। একটা সময় গিয়ে কিন্তু ওই ফ্যামিলি একটা জায়গায় যে সারেন্ডার করতে বাধ্য হয়। সো সেই জায়গায় আমি বলবো যে আমাদেরও অনেক কিছু করার আছে সোসাইটির দিক থেকে, আমাদের রাষ্ট্রেরও অনেক কিছু করা আছে। রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে সর্বোচ্চটা করে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যেটা করতে হবে আমাদের ভিকটিমদেরকে আরও অনেক বেশি ফোকাস হতে হবে। জি। আমরা কিন্তু এখন দেখছি যে অনেক ক্ষেত্রে মেয়েরা কিন্তু চুপ থাকে না, তারা কিন্তু বলে, তারা এসে বলার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, জি। যদি ঘটনাটা সত্য হয়, যদি কাউকে ফাঁসানোর জন্য না হয়। অবশ্যই না, আমরা ওইটাই চিন্তা করব যে আমরা ফাঁসানোরটা না, আমরা রিয়েল কেসেসগুলোই চিন্তা করছি। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। নাও ব্যাক টু দ্য শো। এবং আপনাকে আমি এখন জিজ্ঞেস করব যে ছেলেরা বা এটা আসলে জেন্ডার ভিত্তিক হওয়া উচিত না। রেপিস্ট ক্যান বি এনিবডি। হ্যাঁ, এটা জেন্ডার দিয়ে কিন্তু মনে হয় না এরকমও। আপনার না, একটু বলবেন এখানে কি কোনো যে gender জেন্ডারের classification ক্লাসিফিকেশন নাই। আছে কিনা, যে রেপিস্ট হ্যাজ টু বি আ ম্যান? না, এরকম কোনো ক্লাসিফিকেশন আচ্ছা। নাই। সো যারা এটা করবে, এই ক্রাইমটা করবে, তাদের পানিশমেন্ট কি? আচ্ছা, এইটা কিন্তু আমাদের একটা সময় পর্যন্ত রেপ কেসের পানিশমেন্ট কিন্তু আমাদের যাবজ্জীবন পর্যন্ত ছিল, আমৃত্যু জেল। কিন্তু আমাদের কিন্তু এই আইনটাকে চেঞ্জ করে আমাদের পানিশমেন্টটা বাড়ানো হয়েছে, যেহেতু রেপ কেসটা প্রচুর বেড়ে যাচ্ছিল। এই কারণে এটাকে কিন্তু সর্বোচ্চ হ্যাঙ্গিং টু ডেথ, মানে একদম ঝুলিয়ে ফাঁসি দেওয়া পর্যন্ত এটাকে এনশিওর করা হয়েছে। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এরকম করা যায় না যে ক্যাপিটাল পানিশমেন্ট সবার সামনে, সোসাইটি সবার সামনে একটা মার্কেট প্লেসে ফাঁসি দেওয়া? হ্যাঁ, এটা আমাদের সোসাইটিতে আমরা যারা আসলে মেয়েদেরকে নিয়ে কাজ করি বা আমাদের সোসাইটির এই ভিকটিমদেরকে নিয়ে কাজ করি, সাম এক্সটেন্ট কিন্তু এটা আমাদের মাথায়ও আসে যে এক্সাম্পলারি আসলে কিছু হওয়া উচিত। আমি বলবো এগুলোর অনেকগুলো সাইড ইফেক্টও থাকে। এক্সাম্পলারি এইভাবে না হলে কিন্তু অন্যভাবে হওয়া যেতে পারে। ধরেন একটা মার্কেট প্লেসে আমি এনে ওপেন প্লেসে বিষয়টা দিলাম না, কারণ ফাঁসি দেওয়ার কিন্তু একটা মানে প্রপার প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনটেন করেই কিন্তু অ্যাকর্ডিং টু ল এই ফাঁসিটা বাংলাদেশে কার্যকর করা হয়। কিন্তু আমি বলবো যে এই জিনিসটাকে এক্সাম্পলের জায়গায় নিয়ে যেতে হলে কিন্তু আমাদের মিডিয়ার অবদান এখানে অনেক বেশি।
একটা যদি রেপ কেসের ফাঁসি হয় সেটাকে যদি আমরা খুব ফলাও করে আমরা যদি নিউজ পেপারে, মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে, এভরিহোয়ার যদি আমরা এটাকে সার্কুলেটেড করতে পারি তাহলে কিন্তু মেসেজটা সবার কাছে চলেই যাচ্ছে। সো বিষয়টা আসলে জানা যে হ্যাঁ আসলে এতগুলো রেপ কেসের এতগুলো ফাঁসি হয়েছে, হ্যাঁ, এই এটা জিনিসটা জানাও যদি তো আমরা enough। প্রপারলি জানাতে পারি এবং আমরা যদি এই জিনিসটা এনশিওর করতে পারি যে রেপ কেস হলেই, রেপ হলেই পানিশমেন্ট কিন্তু মাস্ট হবেই, কেউ কোনো ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারবে না, এই জিনিসটা এনশিওর করতে পারলে কিন্তু রেপ কেস। আর বাংলাদেশ অনেক ছোট একটা দেশ, এখানে মানুষকে খুঁজে বের করাও কোনো ডিফিকাল্ট কিছু না। আর এখানে এখন সোশ্যাল মিডিয়ার এত এত বড় Penetration, একটা হ্যাঁ। মানে মার্কেট আমাদের এখানে, এখানে যে কোনো কিছু ছড়াতে কিন্তু সময় লাগে না। আবার অনেক Positive সময় way তে। রেপিস্টদেরকে দেখা যাবে যে হিরো বানানো হয়ে যাচ্ছে, ওটাও হয়। হ্যাঁ এটাও একটা খুব নেগেটিভ সাইড। জি জি জি। আচ্ছা আপু, আমি যদি জিজ্ঞেস করি কনসেন্ট ব্যাপারটা অনেকে বুঝে না। রেপের এরকম অনেক কেসেস আসে, মিথ্যা মামলা আসে যেখানে বলা হয় যে কনসেন্ট ছিল। সো কনসেন্টের ডেফিনেশনটা অ্যাজ পার ল কি? আচ্ছা, এইখানে আমাদের আইনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে একটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, তারা দুজন যদি কনসেন্ট দিয়ে দুজনের সম্মতিতে তারা যদি কোনো রকমের ফিজিক্যাল রিলেশনে তারা ইনভলভ হয় তাহলে এটা কোনো রেপের ইয়াতে পড়বে না। এখানে আবার দুইটা কথা আছে। যদি কোনো মেয়েকে তার বয়ফ্রেন্ড বা তার ভালোবাসার মানুষ তাকে বিয়ে করবে, বিয়ে করার প্রলোভন দেখিয়ে এবং বিয়ে করার বিষয়টাকে এনশিওর করে সে যদি তাকে মিউচুয়ালি কনসেন্টের মাধ্যমে তাকে যদি সে কোনো ফিজিক্যাল রিলেশনে নিয়ে যায় তাহলে সেটা কিন্তু প্রতারণা হবে, সেটা রেপ হবে না, সেটা হবে প্রতারণা। 42406-এর মামলা। আচ্ছা, এখানে তার মানে আপনি তাকে মিসগাইডেড করলেন, তাকে প্রতারণা করলেন, তাকে প্রতারণা করে তাকে একটা জায়গায় নিয়ে গেলেন। আর রেপ হতে হলে অবশ্যই একটা পক্ষের কোনো কনসেন্ট থাকা যাবে না, সে কোনো কনসেন্টই দিবে না। এখানে জোরাজুরির একটা ব্যাপার থাকে, ফোর্সের একটা ব্যাপার থাকে, ফোর্সফুলি তার সাথে কোনো রকমের আনডিউ ইনফ্লুয়েন্স খাটানোর ব্যাপার থাকে, তাহলে এটা রেপ হবে। কিন্তু এই যে আমরা প্রায় সময় দেখি যে নিউজে আসে যে বিয়ে করার প্রবণতা দেখিয়ে তারপর তাকে এটা করা হয়েছে, এই মামলাগুলোর ক্ষেত্রেও কিন্তু ম্যাজিস্ট্রেট খুব স্ট্রিক্টলি নেয়, যেহেতু আমাদের এই দেশে কিন্তু আমাদের কিছু সামাজিক কিছু বাধ্যবাধকতা আছে। সেই ক্ষেত্রে আপনি কনসেন্ট দিয়ে একজনের সাথে আপনি ফিজিক্যাল রিলেশনে গেলেন কিন্তু তাকে এনশিওর করলেন আপনি তাকে বউ বানাবেন, তাকে বিয়ে করবেন, এরপর আপনি তাকে চিনতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হচ্ছে। ক্রিমিনাল মামলা হয়, জেল হয়, শাস্তি হয়, সবই হয়। ভালো। এবং এই জিনিসটা আমার মনে হয় একটা মেয়ে যদি প্রমাণ করতে চায় সে কিন্তু প্রমাণও করতে পারে, প্রমাণ করা পসিবল। এখন এটা মিডিয়া এই যুগে এত সোশ্যাল বেশি মিডিয়ার যুগে স্ক্রিনশট আর এত বেশি টেক্সট থাকে যে এটা আসলে পসিবল। অবশ্যই এটা পসিবল। তো আপু, কনসেন্ট বুঝলাম সবকিছু, তো অনেক মেয়েরা তো আসলে হয় যে ম্যারিটাল রেপ, এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট চলে আসছে। হ্যাঁ, একদমই নতুন। যে এই কনসেপ্টটার ব্যাপারে আপনি কিছু বলবেন? হ্যাঁ, এই কনসেপ্টটা কিন্তু আসলে এটা যে একটা কনসেপ্ট সেটাই আমরা খুব রিসেন্ট বোঝা শুরু করছি। এটা কিন্তু আসলে মানে কারো বুঝের মধ্যেই ছিল না। আমাদের আশেপাশের কিছু দেশে কিন্তু এই বিষয়গুলো নিয়ে এখন অনেক বেশি পিকচারাইজেশন করা হচ্ছে, মুভি বানানো হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে, অনেক আর্টিকেল হচ্ছে। বাংলাদেশে এখন ওইভাবে করে শুরু হয় নাই, বাট আমরা যখন আইনের স্টুডেন্ট ছিলাম তখন আমাদেরকে কিন্তু এই চ্যাপ্টারটা ওইভাবে করে পড়ানোই হয়েছিল। আচ্ছা, আমরা কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থা থেকেই জানতাম যে ম্যারিড উইমেনও রেপের শিকার হতে পারে, এইখানেও একটা কনসেন্টের ব্যাপার থাকে। সো এই জিনিসটা আমরা জানতাম, কিন্তু আমাদের সোসাইটিতে বা আমাদের আশেপাশে এটার কোনো রকমের কোনো ইমপ্লিমেন্টেশন, কোনো প্রয়োগ কিছুই ছিল না। ইভেন আমি এখনও ট্রাস্ট করি আমাদের সোসাইটিতে আমাদের একটু সিনিয়র সিটিজেন যারা, তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলা হলে তারা কিন্তু বিষয়টাকে জাস্ট হেসে উড়ায় দিবে। আচ্ছা, যে একবার বিয়ে হয়ে গেল মানে তো কনসেন্ট হয়েই গেল, আবার এখানে নতুন নতুন করে কনসেন্ট দেওয়ার কি আছে এখানে? না, এটা আসলে ডেফিনেশনটা এরকম, মানে কনসেন্ট মানে কি, আমি এখন আমার সম্মতি নাই, রাইট? এটাই তো, না মানে না, না মানে না, না মানে মেবি না, না না অবশ্যই না মানে না। এখন আপনি ম্যারিড উইমেন হিসেবে আপনি ম্যারিড, এই জন্য যখন তখন যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আপনাকে অ্যাগ্রি করতে হবে ব্যাপারটা কিন্তু তা না। আপনি কিন্তু ওই সিচুয়েশনও আপনি কিন্তু ডিসঅ্যাগ্রি করতে পারেন, আপনি নো বলতে পারেন। আপনি যখনই ডিসঅ্যাগ্রি করবেন, আপনি নো বলবেন, তারপরে যেটা করা হবে আপনার সাথে সেটাই কিন্তু রেপ। সো কনসেন্ট কিন্তু একবার কনসেন্ট দিয়ে দেওয়া মানে আমৃত্যু আমি কনসেন্ট দিয়ে দিছি,
আমি কাবিননামায় সিগনেচার করছি মানে আমৃত্যু আমার কনসেন্ট দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু কোনো ব্যাখ্যায় কোনো ডেফিনেশনই পড়ে না। এবং আপনি যদি খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে আমাদের ইসলামিক বিভিন্ন আয়াতের জি। তর্জমাগুলো যদি পড়েন, ব্যাখ্যা বিশ্লেষণ সহ সব জায়গায় ব্যাপারটাকে কিন্তু খুব নাইসলি পিকচারাইজ করা হয়েছে। কিন্তু আমরা কিন্তু এটাকে নেগেটিভ দিকে নিতে নিতে আমরা একটা খুব উইয়ার্ড জায়গায় এটাকে নিয়ে গেছি। সো আমার মনে হয় যে যেহেতু আমাদের চারপাশে এই বিষয়টা নিয়ে, কনসেপ্টটা নিয়ে যেহেতু কথা বলা শুরু হয়েছে, আমার মনে হয় যে 2 থেকে 3 বছরের মধ্যে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের সামনে। জি। কারণ আমি আমার অনেক ক্লায়েন্ট এরকম পেয়েছি যারা ম্যারিটাল লাইফে এরকম রেপের শিকার, তারা ওরা খুব কি বাজেভাবে শিকার। ওরা তারা- কনসালটেশন নেয় না? তারা কনসালটেশন মানে তারা একটা সময় কয় কি এই জিনিসটা সাফার করতে করতে ওরা কিন্তু মানসিকভাবে একটু অপ্রকৃতস্থ হয়ে যায়। তখন সে ডিসিশন নিতে পারে না সে কি করবে। সো সেই ক্ষেত্রে সে কিন্তু শুরুতে কনসালটেশনটাই নিতে আসে, এবং যারা প্রিলিমিনারি স্টেজে আসে তাদের কিন্তু কনসালটেশনে কাজ হয়। কিন্তু যাদের ব্যাপারটা একদম খুব বাজে জায়গায় চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমার একটা জিনিসই বলার থাকে যে আপনি এই ম্যারিটাল রিলেশনটা কি কন্টিনিউ করতে চান কি চান না। Right. যদি না চান তখন আমার ডিসিশন নেওয়াটা অনেক সহজ হয়ে যায় অ্যাকর্ডিং টু ল। আর যদি আর চায় যদি সে কন্টিনিউ করতে চায় তখন আমার কাজের জায়গাটা, আমার দায়িত্বের জায়গাটা আরও বেড়ে যায়। তখন তাকে আমার আরও কয়েকটা ডেটে কনসালটেশন দিতে হয়, এবং একটা পর্যায়ে তাকে দিয়ে তার হাজবেন্ডকে আমার রাজি করাইতে হয় বসানোর জন্য। জি, জি, তখন জি। তার হাজবেন্ডও আমার ক্লায়েন্ট হয়ে যায়, তখন তার হাজবেন্ডকেও আমাকে বুঝাইতে হয়। তো আপনার কি মনে হয় যে এখানে সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া দরকার? Yes, এটা কিন্তু আমরা করি। হ্যাঁ। এটা আমরা যেটা করি, যখনই আমাদের এরকম ভার্নারেবল সিচুয়েশনে কোনো ক্লায়েন্ট আসে, আমাদের সাথে কিন্তু সাইকিয়াট্রিস্টদের কাজের এরিনাটা একটা জায়গায় খুব ভালোভাবে মিলে যায়। আমার কাছে এমন অনেক ক্লায়েন্ট আসে যারা এত ভার্নারেবল সিচুয়েশনে আসে যে তাকে এখন যদি আপনি আইন কানুন বিচার আদালত রুলস রেগুলেশন বুঝান তাহলে সে পৃথিবীর অন্য একটা পর্যায়ে চলে যাবে। কারণ সে মানসিকভাবে এতই ডিস্টার্ব যে তাকে এখন বুঝানোর স্টেজেই সে নাই। তখন আমি কিন্তু তাদেরকে একদম প্রেসক্রাইব করে আমি কিন্তু তাদেরকে ইয়ার কাছে পাঠিয়ে দিই, সাইকিয়াট্রিস্টের কাছে পাঠিয়ে জি, দিই। জি, জি। এবং আমি বলি যে মিনিমাম এতটা ইয়া নিয়ে মানসিকভাবে আগে ঠিক হয়ে আইন কানুন বুঝার জায়গায় নিজেকে নিয়ে এসে তারপরে আপনি আসেন। তখন কিন্তু তারা এইভাবে 5-6 মাস 7 মাস ট্রিটমেন্ট নিয়ে আসার পরে তখন আমি যখন তাদেরকে কিছু বুঝাইতে যাই তখন কিন্তু তারা বুঝে। কিন্তু শুরুতে কিন্তু যখন বুঝাইতে যাই তখন তারা কিছু বুঝে না, শুধুই কাঁদতে থাকে। তখন আমি বুঝি মানসিকভাবে সেই সব ভারী ওয়ার্ড বা কঠিন কথা নেওয়ার বা মতো কোনো অবস্থায় নাই। ডিসিশনে নেয়ার আপু একটা ট্রমাটিক সিচুয়েশনে মানুষের কিন্তু ডিসিশন নেওয়ার অ্যাবিলিটি একদম জিরোতে চলে যায়। জি, জি, জি। দ্য সিমরা খান পডকাস্টের এই এপিসোডটা আপনারা দেখছেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। পার্পল স্যানিটারি ন্যাপকিনের লিক লক টেকনোলজি এবং সুপিরিয়র কমফোর্টেবল ডিজাইন পিরিয়ডের দিনগুলোতে তোমাকে রাখবে স্বাচ্ছন্দ্যে, ঠিক যেমনটা তুমি চাও। নাও ব্যাক টু দ্য শো। আপু, অনলাইন সেফটি এটা একটা বড় একটা কাহিনী। এখন অনলাইন সেফটির জন্য মেয়েরা অনেক কিছু বুঝে, আবার অনেকে অনেক কিছু বুঝে না। তো অনলাইন সেফটির কিছু জিনিস মেজার্স আপনার থেকে জানতে চাই। প্রথম কোয়েশ্চেন, যে অনলাইন যদি আমি ব্ল্যাকমেইল হই বা আমার ফেক প্রোফাইল বানানো হয় বা আমার একটা সম্পর্ক ছিল ওইটার থেকে রিভেঞ্জ পর্ন এই পর্যন্তও কিন্তু চলে যায়, তো এই ক্ষেত্রে আমি ফার্স্ট ল থেকে কি হেল্প পেতে পারি? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যে আমার নিজের পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স থেকে, আমাদের সোসাইটিতে আমরা কিন্তু এখন A to Z আমরা সবাই কিন্তু অনলাইনে ইনভলভ। কিন্তু অনলাইন আমাকে কিভাবে প্রোটেকশন দিবে বা আমি অনলাইনের প্রোটেকশন ব্যবস্থাটা কিভাবে ব্যবহার করবো এটা আমাদের অনেকেই জানে না। এবং এতে সবচেয়ে বেশি সাফারার হয় কিন্তু মেয়েরা। দেখা যায় ব্ল্যাকমেলের শিকার হচ্ছে, কোথায় বলতে হবে কাকে জানাতে হবে কিছু বুঝতে পারে না। সেক্ষেত্রে আমি খুব স্ট্রংলি বলবো যে আমাদের কিন্তু মিডিয়া সেল নামে অনলাইনের এই সব ক্রাইমগুলো প্রিভেন্ট করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশের অনলাইন মিডিয়া সেলের নামে আলাদা করে একটা সেল গঠন করা আছে। যদি কেউ অনলাইনে কোনো রকমের ব্ল্যাকমেলের শিকার হন, যদি কোনো কারণে অনলাইনের মাধ্যমে কোনো রকমের ফেক আইডি বানানো হয়, কোনো রকমের নুট ছবি বা কোনো রকমের উল্টাপাল্টা কোনো কিছু ছড়ানোর ভয় দেখানো হয় বা ছড়িয়ে দেওয়া হয়, তাহলে প্লিজ আপনারা কেউ কোনো রকমের দেরি না করে, ডানে বামে কোনো দিকে না তাকিয়ে, কারোর সাথে বুদ্ধি পরামর্শ আলাপ আলোচনা না করে সরাসরি আপনি আপনার স্থানীয় যে থানা, সে থানায় যাবেন। যে থানায় মিডিয়া সেলে যে অফিসার কাজ করে তার সাথে কথা বলবেন, তার হেল্প নেবেন। সে কিন্তু পুরো জিনিসটা উইদিন 24 আওয়ার্সের মধ্যে রিকভারি করতে পারবে। সো এই জিনিসটা নিয়ে কোনো রকমের কোনো হেজিটেশনের কোনো জায়গাই নেই, কারণ অনেকে বুঝতে না পেরে বিষয়টাকে আগে আরো লেজে গোবর করে সাইবার ক্রাইম হেল্প হ্যাঁ, করে না, এটা খুব এই strongly, সেইগুলা no, no, বলে। no, no, no. এটা খুব ভালোভাবে কাজ করে কোন এখন। জায়গায় যেতে হবে এগুলো হ্যাঁ, জানতে হবে, একদম স্ট্রিক্টলি ওখানে চলে যেতে ওখানে হবে। যেতে হবে। ওকে, আচ্ছা, অনেক মেয়ে রিলেশনশিপে ট্রাস্ট করে প্রাইভেট ছবি বা ভিডিও সেগুলো মিসইউজ করা হয়। তো এই কেসে প্রথমে তো
চুপ থেকে যায়, তো চুপ থাকবে না প্রথমে কেস ফাইল করবে? না, কোনো কেসেও যেতে হবে না, চুপও থাকতে হবে না, সবার আগে থানায় যেতে হবে। ওই থানাতেই same? থানাতেই যেতে হবে। Okay. এখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা থানায় আলাদা করে লেডি অফিসার রাখা আচ্ছা, আছে। থানাতে আমি যেতে পারছি না, সাপোজ আমি কি 999 ফোন করলে সেম হ্যাঁ। সার্ভিস পাবো? না, 999 হলো এই জায়গায় একটা ব্যাপার হলো, 999 হলো হচ্ছে জরুরি ব্যবস্থা। জি। সো আপনি হয়তোবা ছবির মাধ্যমে আপনি ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন, এখানে জরুরি ব্যবস্থা মানে হলো আপনার বাসায় চোর আসছে, ডাকাত আসছে, বা আপনার কিছু হারায় গেল, বা আপনাকে কেউ এসে টর্চার করছে, আপনাকে কেউ ট্রাসপাস করছে, সেই ক্ষেত্রে 999 যদি আপনি কলও করেন, 999 আপনাকে আলটিমেটলি থানাতেই পাঠাবে। থানায় গিয়ে যে নাম্বারে যে ছেলে যে নাম্বার থেকে যেভাবে আপনাকে ব্ল্যাকমেল করছে, আপনার ছবি ছড়াচ্ছে, তার নাম্বার সহ সব কিছু দিয়ে আপনাকে একটা কমপ্লেন ফাইল করতে হবে। সেই কমপ্লেনটা যদি আপনি কোনো পুলিশ অফিসারের কাছে, পুরুষ অফিসারের কাছে ফাইল করতে হেজিটেট ফিল করেন, সেক্ষেত্রে লেডি অফিসারও কিন্তু আছে। Wow. আপনি লেডি অফিসারের হেল্প নিতে পারেন, সেই আপনার কমপ্লেনটা ফাইল করবে এবং সেই হিসেবে সে এই জিনিসগুলোকে রিমুভ করার সব রকমের ব্যবস্থা সে করবে। এক্সেলেন্ট, হয় রিমুভ আসলেই হয়, সাকসেসফুলি? একদম সাকসেসফুলি। সো মেয়েরা এটা নিয়ে হ্যাঁ। ট্রাস্ট রাখতে পারে। আচ্ছা, আমরা তো বিয়ের প্রলোভন দেখিয়ে যে কথাগুলো বললাম যে শারীরিক সম্পর্ক যদি করে ফেলে, তখন মেয়েটা কোন কেসটা ফাইল করবে? আচ্ছা, যদি এরকম হয় যে কেউ কাউকে আসলে বিয়ের প্রলোভন দেখে তাকে শারীরিক সম্পর্কে ইনভলভ করা হলো, তাহলে সে সরাসরি তার যে এলাকায় যে বসবাস করে, সে যে ডিস্ট্রিক্টে থাকে সেই ডিস্ট্রিক্ট জাজ কোর্টে যাবে, গিয়ে ওখানে ম্যাজিস্ট্রেট কোর্টে যেয়ে যে ক্রিমিনাল মামলা করে এরকম কোনো একজন আইনজীবীর সাথে সে কমিউনিকেশন করবে, মানে যে ফৌজদারি মামলা করে। Okay. সে মামলা 42406-এর আন্ডারে এবং রেপ মানে প্রলোভন দেখিয়ে রেপের আন্ডারে যে সেকশন, সেই সেকশনে তাকে মামলাটা ম্যাজিস্ট্রেট কোর্টে ফাইল করে দিবে। আচ্ছা আপু, এরকম হয় মেয়েরা আসলে ধোকা খায়, নিজের ভাই বোনদের কাছ থেকেও অনেক সময় ধোকা খায়। কিরকম যে ভাইরা বলে যে আমি বিয়ে দিছি, তোমাকে এত ভরি গোল্ড দিছি, তোমার বাবার যা সম্পত্তি আমাদের আছে ওটা তুমি মাফ করে দাও। তো ভাইরা যদি ঠকায়, সেক্ষেত্রে ভাইয়ের উপরে আমি যদি মামলা করতে চাই, কিভাবে করব? যদি এরকম হয় যে আপনি আপনার বাবা, আপনার ভাই, আপনার বাবারা যত লাখ টাকা যত ভরি স্বর্ণ গহনা দিয়েই আপনাকে বিয়ে দেখ না কেন, আপনার বাবার রেখে যাওয়া অ্যাজমালি প্রপার্টিতে কিন্তু মেয়ে তার অংশটা পাবেই। সো এই ক্ষেত্রে ভাই যদি বলে যে না, বাবার প্রপার্টির ওই অংশ বিক্রি করে তোমাকে এত লাখ টাকা দিয়ে বিয়ে করিয়েছি, এটা আসলে খুবই অমূলক এবং খুবই ফালতু একটা কথা। সো সেই ক্ষেত্রে মেয়েটা রেমিডি পাওয়ার জন্য অবশ্যই সিভিল কোর্টে যাবে, দেওয়ানি মোকদ্দমা ফাইল করবে, এবং সেক্ষেত্রে এটাকে আমরা বাটোয়ারার মামলা বলি বা বন্টন নামার মামলা বলি, বা ইংলিশে এটাকে আমরা বলি পার্টিশন স্যুট। পার্টিশন স্যুট ফাইল করলেই ইসলামিক শরিয়া মতে তার অংশ তাকে কোর্ট থেকে বুঝিয়ে দেওয়া হবে। এক্সেলেন্ট, ল আছে, আমরা ইউজ করি না অনেক। ওইটাই। আচ্ছা, হাজবেন্ড যদি ওয়াইফের নামে লোন নেয়, লোন নিয়ে তারপরে আবার এমনও হয় Guarantor বানায়। গ্যারান্টার বানায়, তো সেই ক্ষেত্রে ওয়াইফের তো কোনো উপার্জন নাই, সে গ্যারান্টার হচ্ছে কি দিয়ে? এটারও তো লটা আমি বুঝি না আসলে, বাট এই ক্ষেত্রে ওয়াইফটা ফেসে যায়, সেক্ষেত্রে ওয়াইফ কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে? আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে আপনি যখনই কোনো চেকে সাইন করবেন, যখনই কোনো ব্যাংকের কাগজে সাইন করবেন, যখনই কোনো ডকুমেন্টসে সাইন করবেন, লিগেল ডকুমেন্টসে, আপনি অবশ্যই বুঝে নেবেন। একটা সময় কিন্তু আমাদের আইনে ছিল যে লোন নেয় তার কাছ থেকে আগে পুরো লোনটা রিকভারি করতে না পারলে গ্যারান্টরকে সেকেন্ড স্ট্যাটাসে যেয়ে ধরা হবে। বাট এখন কিন্তু একটা গ্যারান্টরের স্ট্যাটাস যে লোন নেয় তার সমান সমান, সেম লাইবিলিটি, সেম রেসপন্সিবিলিটি। দেখা গেল আপনার হাজব্যান্ড কোটি কোটি টাকা লোন নিয়ে আপনাকে গ্যারান্টার বানাই দিল, কিন্তু আপনি হলো একদম পুরো 100% একজন হাউসওয়াইফ। আপনি হয়তোবা এনে আপনাকে কিছু চেক দিছে, আপনি সাইন করছেন, হয়তোবা আপনাকে এগ্রিমেন্ট দিল, আপনি সাইন করলেন, ব্যাংকের কাগজে সাইন করলেন, আপনি জিজ্ঞাসা করলেন, বলো আরে তোমাকে গ্যারান্টর বানাচ্ছি, নাহলে তোমাকে লোন দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি ভালোবাসার থেকে, লাভ অ্যান্ড এফেকশন থেকে হাজব্যান্ডের বিজনেসে আপনার গ্যারান্টর হনও, তাহলে আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনার হাজব্যান্ডের বিজনেস কোনো কারণে ফল করলে, সে কোনো কারণে লোনের টাকা দিতে না পারলে, সে ডিফল্ট করলে, পুরো লাইবিলিটিটা কিন্তু আপনাকে নিতে হবে। এখন সেই ক্ষেত্রে আপনার জেলও হবে, আপনার নামে মামলাও হবে, আপনাকে জেলেও যেতে হবে, আপনার স্থাবর অস্থাবর প্রপার্টি সব সরকার ক্রোক করতে পারবে। এবং যদি আপনি বাবার বাড়ির থেকেও কোনো প্রপার্টি পেয়ে থাকেন, সেই প্রপার্টি বিক্রি করেও যদি আপনার হাজব্যান্ডের ওই লোনের গ্যারান্টর হিসেবে আপনাকে রিকভারি করতে, ওই প্রপার্টিও বিক্রি করতে হয়, সেটাও কিন্তু ব্যাংক নিলামে বিক্রি করতে পারবে। আচ্ছা, তো ব্যাংকের কি এটা দায়িত্ব না যে গ্যারান্টার সেকে বানিয়ে ফেলো? ধরেন আমি আমার দারোয়ানকে গ্যারান্টার বানাবো,
না, এখন যেটা সেটাকে তো হয়েছে- ব্যাংক তো কোনো আসলে না, এখন এটার ক্ষেত্রে রিসার্চ করতেছে ব্যাংকের না। অবশ্যই একটা রেসপন্সিবিলিটি যে আমি যাকে গ্যারান্টর বানাচ্ছি সে আসলে আমার টাকাটা রিকভারি করার মতো মানে Capacity আছে নাকি? ক্যাপাসিটি তার আছে কিনা, অ্যাবিলিটি আছে কিনা। এই ক্ষেত্রে ব্যাংক আবার আরেকটা জায়গায় চলে আসছে, সেটা হলো হাজবেন্ড লোন নিলে ওয়াইফকেই গ্যারান্টর বানাতে চায় তারা, এবং ওয়াইফ যদি লোন নেয় হাজবেন্ড কি করতে চায়, কিন্তু আপনি দারোয়ান, ড্রাইভার, বুয়া এদেরকে আপনি বানাতে পারবেন না আসলে। কেন বানাতে পারবেন না? কারণ ওরা একটা জায়গায় চলে আসছে যে এদের কাছ থেকে আসলে রিকভারি করা যায় না। আর ওয়ারিশ এর ব্যাপারটা থাকে হ্যাঁ, যে- ওয়ারিশদের ব্যাপারটাও থাকে। এই কারণে ব্যাংক তাদের সেফটি জোনের জন্য চিন্তা করে তারা হাজবেন্ড ওয়াইফের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ রেখেছে। না, কেন এটা এক রেখেছে? ধরনের ব্ল্যাকমেইল। অবভিয়াসলি। এবং এটা যদি আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক যদি স্মুথ যায়, সব কিছু ঠিকঠাক হয়, আপনার হাজবেন্ড যদি রেসপন্সিবল হয়, তার যদি কোনো খারাপ নিয়ত না থাকে, তাহলে ইটস ওকে। বাট আমরা সাফারটা আসলে মেয়েরা কখন করে? যখন হাজবেন্ড বিজনেস করে সব কিছু গুজগাছ করে টাকা পয়সাও ব্যাংকের দিচ্ছে না, এদিকে ওয়াইফের সাথেও সে আসলে ডিস্ট্রাস্টের কাজ করলো, ওয়াইফকে সে ডিভোর্স দিয়ে আরেকটা জায়গায় প্রেম করে সে বিয়ে করে ফেলতেছে, করতেই পারে। তখন একটার পর একটা লিগ্যাল নোটিশ কিন্তু আসলে ওয়াইফের আসতে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে যদি কোনো ওয়াইফের নলেজে থাকে যে আমি আমার হাজব্যান্ডের সাথে ম্যারিটাল সম্পর্ক থাকা অবস্থায় আমার নামে এতগুলো গ্যারান্টর হিসেবে লোন নেওয়া হয়েছিল, তাহলে ডিভোর্সটা হওয়ার সাথে সাথে সেই ওয়াইফের কিন্তু সেই স্পেসিফিক ব্যাংকগুলোতে আপনার নোটিশ পাঠাতে হবে ডিভোর্সের কপিটা সহ, যে আপনাদের এই লোনগুলোতে আমি গ্যারান্টর ছিলাম, আমার হাজব্যান্ডের সাথে এখন আমার কোনো ম্যারিটাল সম্পর্ক নাই, সো সে আবার রিমেরে করেছে, আপনারা আমাকে ওই গ্যারান্টরের জায়গা থেকে বাদ দিয়ে নতুন করে আপনারা ওনার নিউ ওয়াইফকে ইনক্লুড করে নেন। সো এই জিনিসটা কিন্তু একটা মেয়ের দায়িত্ব, এটা হয়ে যাওয়ার পরে তাড়াতাড়ি লিগ্যাল নোটিশ দিয়ে তাদেরকে জানিয়ে দেওয়া। এক্সেলেন্ট, নাইস। আচ্ছা আপু, দেনমোহর নিয়ে একটু কোয়েশ্চেন করি। বাংলাদেশে দেনমোহরের আইনটা একদম শর্টকাটে একটু বলবেন কি? আচ্ছা, দেনমোহরের ব্যাপারে আমাদের সবারই একটা মিসকনসেপ্ট আছে। আমরা সবাই মনে করি বউ আমার সাথে যতদিন থাকবে ততদিন কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না, যদি কোনো কারণে আমি বউকে ডিভোর্স দিয়ে দেই, বউকে ছেড়ে দেই, তাহলে আমাকে টাকা দিয়ে বউকে পত্রপাঠ বিদায় করে দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ব্যাখ্যা, ভুল একটা ইন্টারপ্রিটেশন। অ্যাকর্ডিং টু বাংলাদেশের আইন এবং অ্যাকর্ডিং টু শরিয়া আইন সব কিছু মিলে দেনমোহরের টাকা মানেই হলো বিয়ের দিনই মেয়েকে দিয়ে দিতে হবে। এটার নিয়ম হলো আপনার হাজব্যান্ড আপনাকে যখন বিয়ে করবে, যেদিন আপনার বিয়ে হবে সেদিনই আপনার হাজব্যান্ড আপনাকে টাকাটা দিয়ে দিবে। যদি সে দিতে না পারে তাহলে সে বলবে যে এতদিনের মধ্যে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব, সে একটা কমিটমেন্টে আসবে। কারণ আমাদের বিয়ের যে পেপারসটা এটা কিন্তু একটা সোশ্যাল কন্ট্রাক্ট, সো কন্ট্রাক্টে কিছু অব্লিগেশন থাকে, কিছু ক্লজ থাকে, কিছু নিয়মকানুন থাকে। সেই হিসেবে একটা হাজব্যান্ডের দায়িত্ব বিয়ের দিন তার বাসর শুরু হওয়ার আগেই তার ওয়াইফকে বলা যে তোমার এত টাকা কাবিন আমি এখন দিলাম, এত আমি দিতে পারছি না, এতদিনের মধ্যে দিয়ে দিব। নট নেসেসারি টাকাটা ক্যাশ অ্যামাউন্টের মধ্যেই হতে হবে। আপনার ওয়াইফ মানে হাজব্যান্ড আপনাকে একটা প্রপার্টি কিনে দিতে পারে, একটা বাড়ি কিনে দিতে পারে, একটা ল্যান্ড কিনে দিতে পারে, আবার 20 ভরি গোল্ড কিনে দিতে পারে। সোজা কথা তাকে বলে দিতে হবে যে তোমাকে আমি যে ফ্ল্যাটটা কিনে দিলাম এটা কিন্তু আমি আমার কাবিনের টাকা, যেটা দেনমোহরের টাকাটার উসুল হিসেবে দিলাম। এটা ক্লিয়ার করতে হবে। ট্রানজাকশন। হ্যাঁ, ট্রানজাকশন। এখন অনেকে ভাবে যে ডিভোর্স হওয়ার পরে, যদি ডিভোর্স আপনি আপনার ওয়াইফকে দেনই, আপনি এতদিন যে আপনি দেনমোহরের টাকা না দিয়ে আপনার ওয়াইফের সাথে সংসার করছেন সেটাই একটা বড় অন্যায় ছিল। সো ডিভোর্স দেওয়ার সময় আপনার অবশ্যই উচিত দেনমোহরের পুরো টাকাটা দিয়েই ওয়াইফকে ডিভোর্স দেওয়া, এবং সাথে অবশ্যই 3 মাসের ইদ্যৎকালীন টাইমের যে ভরণ পোষণের টাকাটা, খোরপোশের টাকাটা, সেটাও দিয়ে দেওয়া। ওয়াও, নাইস, ঠিক আছে, ভেরি নাইস আপু। আমরা মেয়েদের উপরে যে ক্রাইম হয় সেগুলো নিয়ে কথা বললাম এর আগের সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কথা বলবো মেয়েরা যে ক্রাইমে জড়াচ্ছে এটা নিয়ে। আচ্ছা, সো প্রথম প্রশ্ন আপনাকে এটাই করব যে এখন যে ক্রাইমগুলো হয়, মেয়েরা যে এইসব ক্রাইমগুলোতে ঢুকছে, সবচেয়ে বেশি দেখা আপনার কোন ক্রাইমগুলো? আচ্ছা, এখানে আমি বলবো যে মেয়েদের কিছু কিছু মানে আমাদের সোসাইটির খুব সফট সাইডে মেয়েদেরকে দেখা হয় তো এইটার সুযোগটাও মেয়েরা কিন্তু খুব নেগেটিভলি এখন নিচ্ছে। আমরা যেটা দেখি যে এই যে হানি ট্র্যাপের নামগুলো আমরা শুনি, এটা কিন্তু এখন আমাদের সোসাইটিতে অনেক বেশি হচ্ছে, এবং এটার একমাত্র শিকারই কিন্তু আমাদের সোসাইটির ছেলেরা, এবং এই পুরো জিনিসটা করা হয় কিন্তু মেয়েদের মাধ্যমেই। সো এই ক্রাইমগুলো মেয়েরা অনেক বেশি করছে। দ্বিতীয়ত, আমাদের যে ড্রাগ ডিলিংসের যে ব্যাপারটা থাকে, যেহেতু আমরা একটা মুসলিম প্রধান কান্ট্রি, আমরা মেয়েরা যেহেতু চট করে একটা কেউ আইনফোর্সমেন্ট এজেন্সি এসে আপনাকে চট করে কিন্তু আপনার গায়ে হাত দিতে পারবে না, সেটা কিন্তু ওদের একটা অনেক বড় লিমিটেশন। এই সুযোগটা কিন্তু আমাদের সোসাইটির মেয়েরা এখন অনেক বেশি নিচ্ছে। তারা বডিতে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ড্রাগ তারা কিন্তু ক্যারি করছে, এবং এটা কিন্তু
খুব স্ট্রংলি এখন কিন্তু অনেক ধরা পড়ছে, অনেক। জি জি জি, আমরা এটা দেখছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখা newspaper-এ। যায়, এবং খুব সুন্দরভাবে, খুব এডুকেটেড, শিক্ষিত একটা মেয়ে, পড়ালেখা জানা, খুব ওয়েল ড্রেসড আপ, কিন্তু মেয়েটা কিন্তু দেখা যাচ্ছে যে র্যান্ডমলি সে কিন্তু বিভিন্ন রকমের ড্রাগস সাপ্লাইয়ের কাজটা করছে। এইটা করার পিছনে এখন আপনি আমাকে বলতে পারেন যে কেন এই জিনিসটাতে মেয়েরা এত বেশি জড়িয়ে যাচ্ছে? না, মেয়েদেরকে এই যে মেয়েগুলাকে রিক্রুট করা হয় কি করে? এটা তো একটা সিন্ডিকেট, আচ্ছা, একটা সিন্ডিকেটের মাধ্যমে করা হয়। এখন আপনি বলতে পারেন যে একটা শিক্ষিত মেয়ে, একটা এডুকেটেড মেয়ে, এটা একটা ক্রাইম, এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, জেনেও কেন করছে? এটার মেন কারণ হলো আপনি যখন খুব সৎ ওয়েতে, খুব প্রপার ওয়েতে যখন আপনি ইনকাম করতে যাবেন, আপনাকে অনেক এফোর্ট দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেকটুকু রাস্তা যেতে হবে। কিন্তু এই মাধ্যমে, এবং আপনি সবসময় দেখবেন যে এই সিন্ডিকেটের মেম্বারদের বয়সের কিন্তু একটা লিমিট আছে। ওরা কিন্তু আপনার আমার মতো মিডল এজের কাউকে দিয়ে কাজটা করাতে পারবে না। ওরা সবসময় টিনেজার মেয়েদেরকে, ইউনিভার্সিটি গোয়িং মেয়েদেরকে, যাদের বয়স 25-এর নিচে, তাদেরকে কিন্তু তারা টার্গেট করে। কারণ এই বয়সের মেয়েরা পার্ট টাইম জবে গেলে খুব দ্রুত পার্ট টাইম জব পায় না। পার্ট টাইম জবগুলো অনেক বেশি আনসার্টেন হয়, যে কোনো সময় চলেও যায়, টাইমেরও একটা ব্যাপার থাকে। কিন্তু যদি ড্রাগ ডিলিংয়ের কাজে এরা যায়, তাহলে এদের কিন্তু আসলে টাইমের কোনো ব্যাপার থাকে না। দ্বিতীয়ত খুব কুইক তারা কিন্তু আর্নিং পায়। অনেক বেশি আর্নিং পায়। এবং আমাদের সোসাইটিতে যেহেতু আমরা শো অফ করাটা অনেক বেশি পছন্দ করি, আমরা যেহেতু মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা এত বেশি ইনফ্লুয়েন্সড হয়ে গেছি, সো সবাই ভাবে যে আমি এত কষ্ট করে এই কয়টা টাকা আর্ন করার চাইতে আমি একটা রিস্ক নিয়ে নেই লাইফে। একটা রিস্ক নিলে আমি অনেক বেশি আর্ন করতে পারবো, আমি অনেক বেশি ল্যাভিশ লাইফ লিড করতে পারবো। অবশ্যই। আচ্ছা, আপনাকে যদি এখন জিজ্ঞেস করি, এরকম রিয়েল কোনো কেস পেয়েছেন কিনা যেখানে মেয়েটা যে মাস্টার মাইন্ড ছিল? হ্যাঁ, বলেন তো। এটা তো মানে আমার নিজেরই এরকম ইয়ে আছে যে আমাকে নিজেকে আমাকেই অনেকভাবে, মানে দেখা গেল যে আমার এক ক্লায়েন্ট আমাকে সে এমন ভাবে কান্নাকাটি করে সে বুঝালো যে তার চাইতে ইনোসেন্ট ভিকটিম, তার চাইতে ইনোসেন্ট মানুষই হতে পারে না। কিন্তু আমি তার মামলাটা করার পর, আমি যখন তাকে রিলিফটা দিয়ে দিলাম, একটা সার্টেন টাইমের পরে আমি বুঝলাম যে এই পুরো প্ল্যানটাতে সেই আসলে মাস্টারমাইন্ড ছিল। সে নিজেও একটা মেয়ে, আমিও যেহেতু একজন মেয়ে, সে আমার ওই দুর্বলতাটাকে সে কাজে লাগিয়েছে। তার বাচ্চাদের ছবি বারবার আমাকে দেখাচ্ছে, তার বাচ্চারা তার জন্য কান্না করছে, সে কষ্ট পাচ্ছে, তার স্টেপ ব্রাদাররা তাকে একটা ঘটনাতে ফাঁসিয়ে ফেলেছে। মানে পুরো গল্পটাই আসলে সাজানো ছিল। আমি একটা সার্টেন টাইমের পরে আমি রিয়েলাইজ করছি যে ও আসলে পুরো বিষয়টাকে আমার কাছ থেকে সিম্প্যাথি গেইন করে সে পুরো বেনিফিটটা নিয়ে গেছে। সো ও রিলিজড হয়ে গেছে? না, oh my God. এবং আপনি এই ডাটাগুলো যদি আপনি পরে দেখেন না, এরা কিন্তু আবার পরে বারবার কিন্তু ওরা ক্রাইমে ইনভলভ হয়। এবং এই ক্ষেত্রেও কিন্তু মেয়েরা একটা ফ্যাসিলিটি নেয়। একই রকমের অপরাধ করার পরে মেয়েরা কিন্তু জেলে থাকে কম, ছেলেরা থাকে বেশি। কারণ আমাদের আইনের চোখে মেয়ে, মানে নারী এবং শিশু, তাদেরকে যতটুকু প্রিভিলেজ দেওয়া দরকার, তাদেরকে তার চাইতে অনেক বেশি প্রিভিলেজ দেওয়ার একটা সিস্টেম আমাদের আইনেই আছে। যে মেয়েদের, আর একটা ছেলে একটা মেয়ে দুজনই ক্রাইম করছে, ওদের পানিশমেন্ট কি সেম হয়? না, যেটা হয় যে একটা মেয়ে আর একটা ছেলে যদি ক্রাইম করে, তাদের প্রিলিমিনারি স্টেজ থেকে কিন্তু তাদের পানিশমেন্টে অনেক রকমের ডিফারেন্সিয়েট আমরা দেখতে পারি। দেখা গেল অ্যারেস্ট হওয়ার পরে একটা ছেলে হয়তোবা 1 বছর 1.5 বছরও সে জামিন পাচ্ছে না, কিন্তু একটা মেয়ে একই অপরাধে ইনভলভ হওয়ার পরেও সে 3 থেকে 4 মাসের মাথায় সে জামিন পাচ্ছে। কারণ একটা জেলখানা একটা বাচ্চা বা একটা মেয়ের জন্য কমফোর্ট জোন না, এটা চিন্তা করে কিন্তু তাদেরকে রিলিজ করে দেওয়া হয়। কিন্তু অপরাধটা কিন্তু হয়তোবা তারা সেমই করেছে, ছেলেটা সাফার করছে বেশি, মেয়েরা করছে কম। এই জায়গাটা থেকেই কিন্তু মেয়েদেরকে আসলে টেকনিক্যালি এই অপরাধ জগতে নিয়ে আসা। কারণ তাদেরকে দিয়ে যে কোনো কিছু সাপ্লাই করানোটাও ইজি, তারা যদি অ্যারেস্ট হয় তাদেরকে বের করে আবার নিয়ে আসাটা ইজি, এবং তারা সেকেন্ড টাইম আবার ক্রাইমে জড়ায় যাওয়াটাও কিন্তু ইজি। সো এই যে একটা সিন্ডিকেট কাজ করছে, এটা কিন্তু ওইভাবে করে ওটা করার চেষ্টা করে। আচ্ছা, জেলের রিয়ালিটি যদি আপনাদের কাছ থেকে জানতে চাই, যে ফিমেল প্রিজনারদের পার্সেন্টেজটা কীরকম? আমাদের খুব কম। আগে অনেক কম ছিল, বাট এখন আগে কিন্তু আমরা প্রিজনারদের মধ্যে মেয়ে প্রিজনারদের মধ্যে আমরা যেটা দেখতাম যে শুধুমাত্র মার্ডার কেসের মামলা, তারপরে দেখা গেল যে কোনো রকমের চুরি ডাকাতি তো না, চুরির মামলা, বা কোনোভাবে মানে অনেক সময় মেয়েরা কিন্তু অনেক বেশি প্রোভোকড হয়ে কোনো একটা ইনসিডেন্ট ঘটিয়ে ফেললো বড় ধরনের, সেই ক্ষেত্রেই মেয়ে প্রিজনার আমরা পেতাম। কিন্তু এখন কিন্তু আমরা ড্রাগ রিলেটেড মেয়ে প্রিজনার অনেক বেশি পাই। মানে এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং। ওকে, আচ্ছা। আর অ্যাফেয়ারের কারণে অনেক সময় হাজবেন্ডের খুন করে ফেলে বা মার্ডার করে ফেলে, সেক্ষেত্রে এটা মার্ডার কেস হিসেবে হিসেবে treat হয়? মার্ডার কেস হিসেবে। আচ্ছা, পানিশমেন্ট ডেথ, ওকে, মৃত্যুদণ্ড। আচ্ছা। আপু, এমন কোনো কেস পেয়েছেন যেখানে সবাই বলেছিল যে না, সে গিলটি, কিন্তু আপনি প্রুফ করছেন যে সে না? হ্যাঁ, এরকম কিন্তু আসলে বের হয়। আমাদের অনেক সময় দেখা যায় কি যে আসলে আসামি থাকে সেও মানে নিজেও মিথ্যা কথা বলতে থাকে অনেক সময়।
সার্কামস্টেন্সেসের কারণে দেখা যায় যে সে এমন কাউকে বাঁচানোর চেষ্টা করছে যে মানুষটা তার লাইফে তার নিজের লাইফের চাইতে অনেক ইম্পর্ট্যান্ট। সে ওই মানুষটার দোষটা নিজের কাঁধে নিয়ে নিচ্ছে, সে নিজেই মানে এমন একটা ইয়াতে চলে গেল যে ওই অপরাধটা সেই করছে কিন্তু সে আসলে করে নাই, কিন্তু সে তাকে বাঁচাতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই ক্ষেত্রে আসামিগুলোকে আপনি যদি কোনোভাবে রিড করতে পারেন যে সে আসলে এটা করে নাই, সে কোনো একটা ট্র্যাপে পড়ছে বা তাকে কেউ ব্ল্যাকমেল করছে বাইরে থেকে দেখে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে কোনো কনসালটেন্সের জন্য। কারণ এই টাইপের আসামিগুলোকে যদি আপনার সাইকিয়াট্রিস্ট দিয়ে কনসালটেশনটা দেওয়া যায় তাহলে কিন্তু ওরা ওদের জায়গা থেকে বের হয়ে আসে, ওরা কিন্তু পরে সত্যি কথা বলতে থাকে। ও আচ্ছা আপু, এই ক্রিমিনাল কেসগুলোতে কি টেস্ট, এই যে টেস্টিং, ট্রুথ টেস্টিং এইসব জিনিস হয়? মানে এগুলো এটা হয়, এটা বাংলাদেশে লাই ডিটেক্টর বলে। হ্যাঁ, এটা বাংলাদেশে এটার ব্যবহার খুবই কম, খুবই কম। এটা হলো খুব সেনসিটিভ মামলার ক্ষেত্রে এটা করা হয়, বাট সচরাচর সব মামলায় এই জিনিসটাকে ইউজ করা হয় না। এখানে এখনো অ্যানালগ সিস্টেমই চেষ্টা করা হয়, বিভিন্ন সাক্ষী প্রমাণ জেরা দিয়ে কথা বের করে নিয়ে আসা। এখানে লয়ারদের অবদান অনেক ইন্ডিয়ায় বেশি। তো মনে হয় একটা ড্রাগ পুশ করা হয় যেটা ঘুমিয়ে যায়, তারপর ওইটার মধ্যে ওদের কোয়েশ্চেনিং করে। হ্যাঁ, ওইটা মনে হয় হ্যালুসিনেশনে নিয়ে যায়, ওইটা লফুলি, এটা আবার পারমিশন দিতে হয়। পারমিশন এটা আবার আসামিকে পারমিশন দিতে হয়, আসামি পারমিশন না দিলে এটা আপনি করতে পারবেন না। আচ্ছা, অনেক কিছু আছে আসলে। আচ্ছা, এখন তো ইয়াবা ক্যারিয়ারদের উপরে মানে কি বলে এটা, কান্ট্রি ওয়াইড ক্রাশ হয়ে যাচ্ছে ওই মেয়েগুলা যারা ইয়াবা ক্যারিয়ার, তারা দেখা যাচ্ছে যে নায়িকাদের থেকেও সুন্দর বেশি। তো এই যে মেয়েগুলা, এদেরকে কিভাবে ইউজ হয় এরা? এখানে আমার মনে হয় কি, যখনই কোনো একটা অপরাধে মেয়েদেরকে সিন্ডিকেট ওয়াইজ প্ল্যান করে নিয়ে আসা হয়, সেখানে মেয়েদের সৌন্দর্যটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, কেন করা হয়? কারণ আলটিমেটলি আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিতে কিন্তু বেশিরভাগই ছেলে মানুষ থাকে। সো অলওয়েজ ছেলে মানুষ ডিফারেন্ট ইয়ার যারা থাকবে, জেন্ডারের যারা থাকবে, তার ব্যাপারে সে একটু অ্যাট্রাক্ট ফিল করবে, এটা স্বাভাবিক। সো দেখা যায় যে একটু স্মার্ট মেয়ে হলে, একটু সুন্দর মেয়ে হলে, একটু চটপটা মেয়ে হলে তারা বের হয়ে আসতে পারে। সো এটাও কিন্তু একটা টার্গেটেড এরিয়া আসলে। না, মেয়েরা ছেলেরা আসলে জেন্ডার দিয়ে ক্রাইম হয় না। খারাপ মানুষ খারাপ মানুষই, ভালো মানুষ ভালো মানুষই। ক্রাইম যে কেউ করতে পারে, ক্রাইম ইজ ক্রাইম। আইনের চোখে ক্রিমিনাল অলওয়েজ এ ক্রিমিনাল, অলওয়েজ এ ক্রিমিনাল। সো আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেকটুকু সময় দিয়েছেন আমাদেরকে, এবং আপনার যদি লাস্ট কোনো থটস থাকে আমাদের পডকাস্টের উপরে আপনি বলতে পারেন। আমি অবশ্যই সিমরা খান আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস বলবো এই কারণে, কারণ আজকে আপনার আমার আলোচনায় আমার মনে হয় অনেক আনকমন কিছু জিনিস আজকে উঠে এসেছে। এবং পাশাপাশি আপনার এখানে যারা আছে পার্পল স্যানিটারি, তাদেরকেও বলবো যে তারা এরকম ইনিশিয়েটিভ আরও বেশি নেক, কারণ তারা যত বেশি ইনিশিয়েটিভ নেবে আমরা আসলে বলার জায়গাটা পাবো। কারণ আমরা যারা কোর্টে প্র্যাকটিস করি, আমরা কিন্তু মানে একটা রুমের ভিতরেই কিন্তু আমরা বলি, আমরা ওইখানে সাক্ষী প্রমাণ নিচ্ছি, আমরা এখানে হিয়ারিং করছি, আমরা যুক্তিতর্ক দাঁড়া করাচ্ছি, কিন্তু এটা কিন্তু পাবলিকলি এক্সপোজার হচ্ছে না। কিন্তু যখন আমরা কোনো এরকম একটা পাবলিক এক্সপোজারের জায়গায় এসে বলবো, তখন কিন্তু মানুষের জানার সুযোগটা অনেক বেশি থাকে। সো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এবং দ্বিতীয়ত আমি বলবো যে আমাদের দেশটা যত আগাচ্ছে, আমাদের টেকনোলজি যত আগাচ্ছে, আমাদের মেয়েদের আরও অনেক বেশি সাইন্টিফিক্যালি এবং টেকনোলজির দিক দিয়ে, ইন্টেলেকচুয়ালিটির দিক দিয়ে আমাদের মেয়েদের আরও অনেক বেশি সচেতন হওয়া উচিত। কারণ যত আমরা আগাচ্ছি, আমরা ভুলও তত বেশি করছি। সো আমরা যত বেশি সাউন্ড হব টেকনোলজিতে, আমরা ভুল তত বেশি কম করব। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য একটা গিফট আছে আপু। পার্পল ন্যাপকিন এবং সিমরা খান পডকাস্টের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর গিফট। থ্যাংক ইউ আপনাকে এবং পার্পলকে, দুজনকে ধন্যবাদ। আজকের এপিসোডটা আপনারা দেখলেন পার্পল স্যানিটারি ন্যাপকিনের সৌজন্যে। আমাদের এই এপিসোডের মতো আরও এপিসোড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।